আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প মৎস্যকন্যা, লিখেছেন হ্যান্স অ্যান্ডারসন। দিগন্ত বিস্তৃত আকাশছোঁয়া সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে না এমন মানুষ বিরল। দূর থেকে দেখলে মনে হয় একরাশ ফুলে ভরা নীল চাদর বিছানো প্রান্তরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। সমুদ্র বলে মনেই হয় না, মনে হয় মাটি উজাড় করা ফুলে ভরা প্রান্তরে গা ছুঁয়ে দাঁড়িয়ে। অথচ এইসব গভীর সমুদ্রের পানি হাতে নিলে দেখা যাবে একটুও নীল নয়, একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ। গভীরতার সীমা নেই, এত গভীর যে মানুষের ধারণার বাইরে। আমরা যদি কেউ মাঝ সমুদ্রে জাহাজ থেকে দড়ির ওপর দড়ি নামিয়ে সমুদ্রের তলদেশ মাপতে যাই, তাহলে নিশ্চিত ব্যর্থ হব। এমনকি পরপর কয়েকটি গির্জার মিনারের ওপর গির্জা বসিয়ে যদি পানিতে ডুবিয়ে দেওয়া যায়, তাহলেও এর তলদেশ পাওয়া অসম্ভব। সমুদ্রের এত গভীর তলদেশে মৎস্যকন্যাদের বাস। চোখ বুজে কল্পনা করলে স্বভাবতই মনে হবে সমুদ্রের সেই গভীর তলদেশ বিস্তীর্ণ সাদা বালুকায় ভরা। সেখানে আর কিছু নেই, কিন্তু তা সত্যি নয়। সমুদ্রের সেই গভীর তলদেশেও মাটি আছে, এবং সে মাটিতে আশ্চর্য রকমের সব গাছ জন্মায়। সে গাছে ফুলও ফোটে। সে সব গাছের পাতা এবং শাখাগুলো এত নরম যে পানির সামান্য আঘাতেই নড়ে ওঠে। হঠাৎ দেখলে মনে হবে কোনো জীবন্ত প্রাণী যেন পানির নিচে পাশ দিয়ে চলে গেল। সমুদ্রের সেই অতল তলে ছোট বড় মাছেরা গাছের শাখা প্রশাখার মধ্যে দিয়ে এমন সুন্দরভাবে খেলা করে যে পৃথিবীতে গাছের ফাঁকে ফাঁকে পাখিদের খেলার কথা মনে পড়ে যায়। সমুদ্রের তলদেশে যেখানে গভীরতা সবচেয়ে বেশি, সেখানে সমুদ্রের রাজার বিশাল প্রাসাদ। এমন প্রাসাদ এই পৃথিবীতে নেই। মানুষ এমন প্রাসাদ জীবনেও কল্পনা করতে পারে না। সমুদ্র রাজার এই প্রাসাদের দেওয়ালগুলো প্রবাল দিয়ে তৈরি। লম্বা লম্বা জাহাজগুলো হলদে রঙের, তেলের মতো এত মসৃণ, স্ফটিকের মতো স্বচ্ছ, হাত রাখা অসম্ভব। অথচ প্রাসাদের ছাদগুলো মোটা মোটা কড়ি বর্গায় তৈরি। এই ছাদগুলো সমুদ্রের জোয়ার ভাটার গতি অনুসারে প্রাসাদ থেকে সরে যায় এবং বন্ধ হয়। এই প্রাসাদের প্রতিটি ঘর আশ্চর্য রকমের সুন্দর। প্রতিটি ঘরের চারদিকে উজ্জ্বল মুক্ত বসানো, যার একটা আমাদের পৃথিবীর যে কোনো দেশের মহারানীর স্বর্ণ মুকুটে বসানো যেতে পারে। সমুদ্রের এই রাজা দীর্ঘদিন বিপত্নিক। সেই কারণে রাজার মা রাজাকে থাকবার জন্যে একটা আলাদা প্রাসাদ তৈরি করে দিয়েছেন। রাজার মা, যাকে সমুদ্রের সকলে রাজমহিষী বলে, তিনি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। তিনি সমুদ্রের এই রাজপরিবারে জন্মগ্রহণের জন্যে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তিনি কথায় কথায় এই রাজপরিবারের গর্বের কথা সকলকে বলে আনন্দ পান। তিনি যেহেতু এই পরিবারের রাজমহিষী, সেহেতু তিনি মসৃণ লেজে 12টা সুন্দর সুন্দর ঝিনুক পরবার অধিকারিণী। অথচ সেই একই পরিবারের মৎস্যকন্যারা মাত্র 6টা ঝিনুক পরতে পারে। তিনি দেখতেও অতীব সুন্দরী, মেটে ছোট্টখাট্ট মহিলা। তার বিশেষ গুণ, তিনি সেই রাজপরিবারের মৎস্যকন্যাদের অত্যন্ত ভালোবাসেন এবং নজরে রাখেন। কারণ ওদের মা অনেক দিন আগেই গত হয়েছে। যেহেতু তারা মাতৃহীনা, সেহেতু তিনি মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে তাদের ভরিয়ে রেখেছেন। এই পরিবারে 6টি মৎস্যকন্যা আছে। ছোটটি সবচেয়ে সুন্দরী। তার শরীরের ত্বক অত্যন্ত পরিষ্কার এবং পাতলা, এত পাতলা যে অনেকটা গোলাপের পাপড়ির মতো। চোখ জোড়া অতল সাগরের মতো নীল। কিন্তু দুঃখের কথা এই যে অন্যান্য মৎস্যকন্যাদের মতো তার কোনো পা নেই। শরীরের শেষ প্রান্তে মাছের মতো একটি লেজ আছে, অর্থাৎ তার শরীর একটি মাছের লেজে এসে শেষ হয়েছে। সমুদ্রের অতল তলে রাজপ্রাসাদের বড় বড় ঘরে তারা আপন মনে সারাদিন খেলে বেড়ায়। যে ঘরের দেওয়ালগুলো বিচিত্র ফুলে ফুলে ঢাকা, বড় বড় হলদে রঙের জানালাগুলো সারাদিন খোলা থাকে। সেই জানালা দিয়ে নানা রঙিন মাছ এসে সেই ঘরে ঢুকে তাদের সঙ্গে খেলা করে ও আপন মনে সাঁতার দেয়।
আমাদের ঘরের জানালাগুলো কখনো খোলা থাকলে ছোট্ট পাখিগুলো ঘরে ঢুকে যেমন উড়ে বেড়ায়, ওরাও ঠিক তেমনি করে। মাছেরা সোজাসুজি রাজকুমারীদের কাছে সাহস করে চলে যায় এবং তাদের হাত থেকে খাবার তুলে খায়। রাজপ্রাসাদের সামনে একটা বিরাট সুন্দর বাগান। সে বাগানের গাছগুলো নানা রঙের। কোনো গাছের রং উজ্জ্বল লাল, আবার কোনোটা গাঢ় নীল। সে গাছে যেসব ফল ধরে তাদের রং সোনার মতো চকচকে। ফুলগুলো থেকে উজ্জ্বল আলো ছড়িয়ে সারা বাগানখানা আলোকমালায় ভরিয়ে দেয়। ফুলের মোটা এবং পাতাগুলো অহরহ খসখসে আওয়াজ তুলে মিষ্টি একটা বাজনা বাজায়। বাগানের মাটিতে সবসময় এক রকমের মসৃণ বালি ছড়ানো থাকে, যার রং নীল। প্রত্যেক রাজকুমারীর নিজস্ব প্রাসাদের সামনে এক ফালি করে জমি, সেখানে নিজেদের খুশি মতো বাগান। একজন রাজকুমারী তার বাগানে তিমি মাছের মতো দেখতে এক প্রকার ফুল ফোটায়। এই ফুল দেখে সে খুব আনন্দ পায় এবং নিজে খুশি থাকে। অপর রাজকুমারীর বাগানে ছোট ছোট মৎস্যকন্যার মতো দেখতে নানা রঙের ফুল। কিন্তু সবচেয়ে ছোট রাজকুমারীর বাগানে সূর্যের মতো লাল ফুল ফুটে থাকে সর্বক্ষণ। সে ওই ফুল ফোটাতেই ভালোবাসে। সেই রাজবংশে ছোট রাজকুমারী ছিল একমাত্র মেয়ে, যে নিজের বাগানে চুপচাপ সারাদিন একা একা বসে থাকে এবং নিজের সম্পর্কে গভীরভাবে চিন্তা করে। কিন্তু অন্যান্য রাজকুমারীরা তাদের নিজেদের বাগানে খেলা করে। তারা একান্তই আত্মমগ্ন বিমুখ। সমুদ্রের ওপরে চলতি জাহাজের কোনো কিছু বা কোনো অংশ পানির অতলে তলিয়ে গেলে তাদের বাগানে এসে পড়লে তারা তখন সেই সব অংশগুলো তুলে নিয়ে আজগুবি গল্প তৈরি করে এবং একে অপরকে শোনায়। এই সব গল্প নিজেরাও শুনতে ভালোবাসে, যেসব গল্পের বেশি অংশই রঙিন কল্পনা মাত্র। কিন্তু ছোট রাজকুমারী তার বাগানের লাল ফুলগুলো দেখে পৃথিবীর একমাত্র সূর্য ছাড়া আর কিছুই কল্পনা করে না। তার মনে আসেও না। ফুটন্ত লাল ফুলগুলো সূর্যের প্রতীক বলেই সে মনে করে। তার বাগানে সাদা পাথরের সুন্দর একটি রাজপুত্রের মূর্তি বসানো আছে। সে বারবার তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে ঘিরেই তার মনের সমস্ত রঙিন কল্পনা গড়ে তোলে। এই মূর্তিটা একসময় সমুদ্রগামী একটি জাহাজ থেকে পড়ে গিয়েছিল এবং শেষে ডুবতে ডুবতে এই ছোট রাজকুমারীর বাগানে এসে পড়েছে। তখন থেকে এই রাজপুত্রের মূর্তিটা ছোট রাজকুমারীর বাগানেই আছে। সেই মূর্তিটার আশেপাশে নানা বিচিত্র লতাপাতার গাছ লাগিয়ে ওই রাজকুমারী মূর্তিটাকে প্রায় ঢেকে দিয়েছে। পৃথিবীর কথা শুনতে ছোট রাজকুমারী খুবই ভালোবাসে এবং শুনে আনন্দ পায়। এমন আনন্দ সে আর কোনো কিছুতেই পায় না। সে সব সময় তার দাদিকে পৃথিবীর নানান গল্প বলতে অনুরোধ করে। সে শুনতে চায় সমুদ্রগামী জাহাজের কথা, পৃথিবীর নানা শহরের কথা, তার লোকজন এবং পশু পাখিদের কথা। তার সবচেয়ে আশ্চর্য লাগে যখন সে শোনে এই পৃথিবীতে যে ফুল ফোটে তারা চমৎকার গন্ধ ছড়ায়। কারণ সমুদ্রের অতল তলে যেসব ফুল ফোটে তাদের কোনো গন্ধ নেই। পৃথিবীতে যত বনানী আছে তাদের রং গাঢ় সবুজ ও সেখানকার গাছের পাখিরা আনন্দে গানও গায়। দাদির কাছে এইসব বিচিত্র কথা শুনে তার বিস্ময়ের সীমা থাকে না। পাখি যে কী প্রকারের জীব ছোট রাজকুমারী তা জানে না। সেই জন্য তার দাদি পৃথিবীর পাখিদের কথা বলার সময় মাছ বলে বর্ণনা দেন। কারণ তিনি জানেন যে তার ছোট নাতনি জীবনে কখনো পাখি দেখেনি। যেমন পৃথিবীর গাছে গাছে নানা প্রকারের মাছ গান গায়। ছোট রাজকুমারী অবাক হয়ে তাকায় এবং মুগ্ধ হয়ে তার কথা শোনে। মাছের গল্প বলতে বলতে দাদিমা সব শেষে তার ছোট নাতনিকে বলেন, তোমার 15 বছর বয়স হলে তুমি সমুদ্রের উপরে উঠবার অনুমতি পাবে। তখন তুমি চাঁদনি রাতে সমুদ্রের গায়ে লাগানো একটি পাহাড়ে বসে জাহাজ চলাচল দেখো, দেখবে কেমন সুন্দর জায়গা। তখন তুমি সেই জাহাজের মানুষগুলোকেও দেখতে পাবে এবং সেই পাহাড়ের আশেপাশে যে বন এবং শহর আছে সেসব দেখেও তুমি অবাক হয়ে যাবে।
সেই বছরে বড় রাজকন্যার 15 বছরে পা দেবার সময় এলো। এই রাজবাড়ির কন্যারা প্রত্যেকে অপরের থেকে 1 বছরের ছোট। সেই হিসেবে ছোট রাজকন্যার সময় আসতে 5 বছর লাগবে। অথচ মাটির পৃথিবী, সমুদ্রের জাহাজ এবং তার নাবিক, বন, পাহাড় পর্বত ও গ্রাম শহর দেখবার শখ ছোট রাজকন্যারই সবচেয়ে বেশি। যাই হোক, যেদিন বড় রাজকন্যার সমুদ্রের ওপরে যাবার অনুমতি মিলল, সেদিন সে তার ছোট বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে সে সমুদ্রের কাছাকাছি একটা পাহাড়ে বসে আশেপাশের যেসব জিনিস দেখতে পাবে তার নিখুঁত বর্ণনা তাকে এসে শোনাবে, এবং যেসব জিনিস তাকে বেশি আকৃষ্ট করবে তার কথা সে বিশদ বিবরণ দিয়েই বলবে। কারণ তাদের দাদিমা উপরের মাটির পৃথিবী সম্পর্কে যেসব কথা বলে তাতে ছোট রাজকন্যা সন্তুষ্ট হয় না, সে আরও শুনতে চায়। অর্থাৎ মাটির পৃথিবী সম্বন্ধে দাদির জ্ঞান খুব গভীর নয়, মোটামুটি। কিন্তু ছোট রাজকন্যাকে পানির অতল গভীরে অন্যান্য রাজকুমারীদের চেয়ে অনেক বেশি দিন অপেক্ষা করতে হবে। সে তার দিনগুলো তীব্র প্রতীক্ষায় কাটায়, যেন আর কাটতে চায় না। দীর্ঘ 5 বছর সোজা কথা নয়। সে সারা দিনের বেশিরভাগ সময়ই অত্যন্ত গম্ভীর ও চিন্তান্বিত থাকে। গভীর রাতে সে একা একা তার রাজপ্রাসাদের জানালা দিয়ে ওই বিশাল এবং গভীর নীল জলরাশির দিকে তাকিয়ে ওপরের পৃথিবীর কথা চিন্তা করে। এই পৃথিবীটাকে আন্দাজ করবার চেষ্টা করে। বড় বড় মাছেরা ওই গভীর পানিতে যখন তাদের শরীর ও লেজের ঝাপটা দিয়ে ওপরে উঠে যায়, তখন সে ভাবে এরা নিশ্চয়ই পৃথিবীর দিকে যাচ্ছে। ছোট রাজকন্যা তার প্রাসাদের জানালায় দাঁড়িয়ে ওই গভীর পানির মধ্যে দিয়ে আকাশের চাঁদ ও তারাদেরও দেখবার চেষ্টা করে। বড় বড় মাছেরা ওই গভীর পানিতে যখন তাদের শরীর ও লেজের ঝাপটা দিয়ে উপরে উঠে যায়, তখন সে ভাবে এরা নিশ্চয়ই পৃথিবীর দিকে যাচ্ছে। ছোট রাজকন্যা তার প্রাসাদের জানালায় দাঁড়িয়ে ওই গভীর পানির মধ্যে দিয়ে আকাশের চাঁদ ও তারাদেরও দেখবার চেষ্টা করে। কিন্তু পানির নিচে তাদের যে ছবি আসে তাতে তাদের তেমন উজ্জ্বলতা থাকে না, এবং তারা আকারেও কিছুটা বড় দেখায়। গভীর রাতে যখন আকাশে কালো কালো মেঘ জমে তারাদের ঢেকে ফেলে, তখন ছোট রাজকন্যা ভাবে যে নিশ্চয়ই কোনো বড় তিমি মাছ তার মাথার ওপরে সাঁতার দিয়ে পৃথিবীর দিকে চলে যাচ্ছে, অথবা কোনো সমুদ্রগামী জাহাজ পৃথিবীর মানুষ বয়ে নিয়ে যাচ্ছে। মানুষের কথা মনে হতেই রাজকন্যা মনে মনে কল্পনা করে নেয় যে ওই সব জাহাজের মানুষগুলো জীবনেও ভাবতে পারবে না যে পানির অতল তলে একটি মৎস্যকুমারী তার সাদা সাদা ছোট ছোট হাত দিয়ে ওই জাহাজের তলা স্পর্শ করবার চেষ্টা করছে। বড় মৎস্যকুমারী এ বছরে 15 বছরে পা দিল। এবার সে সমুদ্রের উপরে উঠবার এবং ভাসবার অনুমতি পেল। এখন সে সমুদ্রের কাছাকাছি কোনো পাহাড়ে বসে চাঁদনি রাতে এই মাটির পৃথিবীটাকে ভালো করে 2 চোখ ভরে দেখবে। একদিন বড় মৎস্যকুমারী সত্যি সত্যি পৃথিবীর মাটি স্পর্শ করে ফিরে এলো এবং তার অনেক কিছুই বর্ণনা দিল। তার মধ্যে যেসব জিনিস তার অত্যন্ত ভালো লেগেছে সেগুলো সে তার ছোট মৎস্যকুমারীকে বিশেষভাবে জানালো। সে বলল, নিস্তব্ধ সমুদ্র তীরে বেলাভূমিতে শুয়ে শুয়ে সামনের বন্দরের শহরটাকে দেখতে তার খুব ভালো লেগেছে, যেখানে আকাশের তারাদের মতো অসংখ্য আলো মিটিমিটি করে জ্বলছে আর নিভছে। দূর থেকে ভেসে আসা গানের রেশ তাকে খুবই আনন্দ দিয়েছে। সেই শহরের একটানা গাড়ির আওয়াজ ও সমস্ত মানুষের ঐক্যতান এবং গির্জার মিনারে বেজে ওঠা ঘণ্টার গুরুগম্ভীর ধ্বনি তাকে খুবই বিস্মিত করেছে। সে অবাক চোখে তাকিয়ে তাকিয়ে এইসব দেখেছে, কিন্তু সবই দূরের বস্তু বলে কোনোটাই সে স্পর্শ করতে পারেনি, এমনকি তাদের কাছেও যেতে পারেনি। ছোট মৎস্যকুমারী তার বোনের কথা শুনে একেবারে অভিভূত হয়ে পড়ল এবং মাটির পৃথিবী দেখবার জন্য অস্থির হয়ে উঠল। সে অনেক রাতে তার নিজের প্রাসাদের জানালায় দাঁড়িয়ে বোনের কথাগুলো এক মনে ভাবতে লাগল, এবং সেই গভীর নীল পানির মধ্যে দিয়ে মাটির শহরের ব্যস্ততা, গাড়ির আওয়াজ, এমনকি গির্জার ঘণ্টা ধ্বনিও কল্পনায় অনুভব করতে লাগল। আর ভাবতে লাগলো যে কবে তার দিন আসবে।
সে উপরে গিয়ে পৃথিবীর মাটি স্পর্শ করতে চায়। পরের বছরে দ্বিতীয়া মৎস্যকুমারীর পানিতে ভাসবার অনুমতি মিলল এবং ইচ্ছানুযায়ী সাঁতার দেবার সুযোগ এলো। সে ঠিক সন্ধ্যা লগ্নে পানির গভীর তলদেশ থেকে উপরে উঠে এলো। পৃথিবীর এই সন্ধ্যা লগ্নের ভাবগম্ভীর সুর ও দৃশ্য তাকে অতিমাত্রায় অভিভূত করল। সে অনেকক্ষণ সেখানে অপেক্ষার পর অতল পানির গভীরে ফিরে গিয়ে ছোট কন্যাকে বলল যে সোনাঝরা সন্ধ্যায় আকাশে মেঘের সৌন্দর্য কল্পনাতীত, বর্ণনা করা কঠিন। সে বলল, লাল এবং ভায়োলেট রঙের মেঘের দল তার মাথার ওপর দিয়ে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়ে যেতে লাগল। সমুদ্রের বুকে অস্তমিত সূর্যের লাল আভায় স্নান করে দুটি বন্য রাজহংস সেদিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। এ এক অনবদ্য দৃশ্য। মাঝে মাঝে তারও ওই অস্তমিত সূর্যের দিকে সাঁতার দিয়ে এগিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু সূর্য অস্তমিত এবং সমুদ্রের বর্ণাঢ্য কলতানও প্রায় বিলীয়মান। সেই জন্যে সে সেই নিস্তব্ধ সন্ধ্যার আধারে অবাক চোখে তাকিয়ে সেই সব দৃশ্য দেখে দেখেই সময়টা কাটিয়ে দিল। এক কথায় সে পৃথিবীর স্পর্শে এবং সৌন্দর্যে অভিভূত। পরের বছরে তৃতীয়া কন্যার বাইরে যাবার সময় এলো। অন্যান্য বোনদের মধ্যে সে একটু বেশি সাহসী। সে সমুদ্রের উপরে এসেই সাঁতরে একেবারে নদীর মুখে চলে গেল। সামনেই আঙুর ফলে ঢাকা একটা সুন্দর সবুজ পাহাড়। সে উঁকি দিয়ে সেখানকার রাজপ্রাসাদ ও দুর্গটাকে ভালো করে দেখে নিল। সে ওই পাহাড়ের গাছে গাছে পাখিদের কলতানও শুনতে পেল, কিন্তু সূর্য তখন একেবারে মাথার উপরে থাকার জন্যে প্রখর রৌদ্রে অসম্ভব তাপ লাগতে লাগলো। সেই জন্যে সে সেখানে আর বেশিক্ষণ থাকতে না পেরে শরীর ঠান্ডা করবার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ল। নদীর যে অংশ শহরের ভেতরে প্রবেশ করেছে তার গায়ে গায়ে সে একদল স্কুলের ছাত্রকে দেখতে পেল। তারা উলঙ্গ হয়ে স্নান করছে এবং একে অপরের গায়ে পানি ছিটিয়ে খেলা করছে। মৎস্যকন্যাটির ভারী ইচ্ছা হলো তাদের সঙ্গে কিছুক্ষণ খেলা করে, কিন্তু স্কুলের ঘণ্টা পড়ে যাবার জন্যে তারা খেলা ফেলে ছুটল। সেই সঙ্গে নদীর পাড় হালকা হয়ে এলো এবং সেখানে নিস্তব্ধতা নেমে এলো। কিছুক্ষণ পর একটা কালো জন্তুকে সেখানে পানি খেতে আসতে দেখা গেল। সম্ভবত সেটা একটা কুকুর। এই ধরনের জন্তুর আকার প্রকৃতির কথা সে আগে শুনেছিল, কিন্তু চোখে দেখেনি। তাকে দেখে মনে হলো এটা কুকুর হওয়াই স্বাভাবিক। জন্তুটা তাকে দেখে এমন একটা অস্বাভাবিক চিৎকার করে তেড়ে এলো যে সে অসম্ভব ভীত হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে সমুদ্রে পৌঁছাবার চেষ্টা করতে লাগলো। মাটির পৃথিবীতে সে যে সব জিনিস দেখেছে তার মধ্যে সবুজ বন এবং পাহাড়, ছোট ছোট শিশুদের পানি নিয়ে খেলার দৃশ্য জীবনে ভুলতে পারবে না, কারণ এই সব পার্থিব দৃশ্য তার মনে গভীর রেখাপাত করেছে। সবচেয়ে তার আশ্চর্য লেগেছে ওই সব শিশুদের মাছের মতো কোনো লেজ নেই দেখে, কিন্তু তবুও তারা অনায়াসেই পানিতে সাঁতার দিতে পারে। চতুর্থ কন্যার সাহস অন্যান্যদের তুলনায় কম। তার ভাসবার সময় আসতে সে সাগরের মাঝখানে ভেসে উঠে আর এগিয়ে যেতে সাহস পেল না। সে ওখান থেকেই পৃথিবীটাকে এক নজর দেখে নিয়ে ফিরে এসে বলল, পানি ভেসে উঠে 1 মাইলের মধ্যে যা দেখতে পেয়েছে সে, তাতে বলা যায় যে পৃথিবীটা দেখতে ভালোই। মাথার ওপরে একখানা আকাশ কাচের মতোই স্বচ্ছ। সে কিছু জাহাজকেও সমুদ্রে ভেসে যেতে দেখেছে, তবে সবই দূর থেকে। এবারে পঞ্চম কন্যার সময় এলো, অর্থাৎ সে 15তে পা দিল। সেটা ছিল শীতকাল এবং তার জন্মের মাস। রাজপ্রাসাদে খুব ধুমধাম করে তার জন্মদিন পালন করা হলো। সেই আনন্দ উৎসবেই সে উপরে উঠবার অনুমতি পেল। সুতরাং সে উপরে উঠে পৃথিবীর চেহারাটা যেভাবে দেখতে পেল, অন্যান্য মৎস্যকন্যারা সেসব জিনিস দেখতে পায়নি। তখন সমুদ্র ছিল ঘন সবুজ। শীতে জমাট বাঁধা বড় বড় ভাসমান তুষার চারিদিকে বিক্ষিপ্ত অবস্থায় ভেসে বেড়াচ্ছিল। প্রত্যেকটা দেখতে ছিল ঝকঝকে মুক্তার মতো এবং এক একটা এত বড় যে কল্পনা করা যায় না। মানুষেরা পৃথিবীর মাটিতে যে গির্জা তৈরি করে অনেকটা প্রায় তারই মতো, আকারে অমসৃণ এবং পরিধিতে এলোমেলো।
তবে হীরকের মতো তার দ্যুতি। সে সবচেয়ে বড় ভাসমান তুষারের ওপর বসে পৃথিবীটাকে ভালো করে দেখতে লাগলো। বড় বড় সামুদ্রিক জাহাজগুলো ভীতিবহ শব্দ করে এবং প্রচণ্ড ঢেউ তুলে তার পাশ দিয়ে চলে যেতে লাগলো। তাতে ভাসমান তুষারগুলো সমুদ্রের বড় বড় ঢেউ লেগে নাচতে নাচতে উপরে উঠে আবার পরক্ষণেই নিচে নেমে আসতে লাগলো। দূর থেকে এদের এই খেলা দেখতে অত্যন্ত চমৎকার। সেই সময় পৃথিবীর বাতাস তার সুন্দর চুলগুলো নিয়ে খেলা করছিল। কিন্তু সন্ধ্যা নেমে আসবার সঙ্গে সঙ্গে পৃথিবীর চেহারাটা হঠাৎ পাল্টে গেল। আকাশে ঘন ঘন মেঘ জমে উঠল। কিছুক্ষণের মধ্যে আকাশখানা বজ্রপাতে চৌচির হয়ে যেতে লাগলো। ঘন ঘন বিদ্যুৎ ঠিকরে পড়তে লাগলো। সমুদ্রের চেহারা গভীর কালো হয়ে উঠল। ভাসমান তুষারগুলো ঢেউয়ের দোলায় এত উপরে উঠে যেতে লাগলো যে দেখে মনে হলো ওরা হাত বাড়িয়ে আকাশে ঠিকরে পড়া বিদ্যুতের টুকরোগুলোকে ধরবার চেষ্টা করছে। জাহাজের আরোহীরা আর্তচিৎকারে আকাশ ভরিয়ে তুলতে লাগলো। অথচ সে অত্যন্ত নির্লিপ্তভাবে একটা বিরাট ভাসমান তুষারে বসে আকাশ, পৃথিবী এবং সমুদ্রের মিলিত আলোর ঝলকানি আনন্দের সঙ্গে উপভোগ করছে এবং শেষে একসময় ফিরে এলো। অন্যান্য মৎস্যকন্যারা সকলেই প্রথমবার সমুদ্রে ভেসে উঠে পৃথিবীর চেহারা দেখে খুবই আনন্দ পেয়েছিল এবং ফিরে এসে বেশ ফলাও করে গল্প করেছিল। কিন্তু তারপর 1 মাসের মধ্যে বারবার উপরে যাবার ফলে এবং মাটির পৃথিবীকে বিভিন্ন রূপে এবং পরিবেশে উপভোগের ফলে সেখানকার আকর্ষণ তাদের কাছে কমে যেতে লাগলো। শেষের দিকে তারা একথাও স্বীকার করল যে পৃথিবীর চেয়ে পানির অতল গভীরে বাস করাই বেশি আনন্দদায়ক। এরপর সূর্য ডোবা কোনো কোনো সন্ধ্যায় 5 বোনে একত্রে হাত ধরাধরি করে গান গাইতে গাইতে পানির ওপরে ভেসে যেত। মানুষের কণ্ঠস্বরের চেয়ে তাদের গলার স্বর এবং সুর ছিল আরও ভালো। তারা গান গেয়ে গেয়ে সারা সমুদ্রে ভেসে বেড়াত এবং যখন আকাশে ঝড়ের আভাস পেত তখন সাঁতরে জাহাজের যাত্রীদের কাছে গিয়ে তাদের ভাষায় গান গাইত, সাবধান করত এবং পানির তলায় চলে আসতে অনুরোধ জানাত। কিন্তু জাহাজের নাবিকরা তাদের কথা ও গানের অর্থ বুঝতে পারত না। তারা ওদের দেখলেই একটা অশুভ সংকেত বলে ধরে নিত। ভাবত এবারে ঝড় উঠবে, আকাশখানা চৌচির হয়ে সমুদ্রে ফেটে পড়বে, ফলে জাহাজ ডুববে, তারাও ডুববে এবং তাদের মৃতদেহগুলো সমুদ্রের অতলে তলিয়ে যাবে। যখন পঞ্চকন্যা একত্রে হাত ধরাধরি করে সমুদ্রের ওপরে চলে যেত তখন ষষ্ঠ কন্যা বা শেষ কন্যা নীরবে তাদের সামনে দাঁড়িয়ে থাকত। তাদের বেশভূষা ও সাজগোজ দেখত, কান্নায় তার বুক ভরে উঠত। কিন্তু যেহেতু মৎস্যকন্যারা কাঁদতে পারে না এবং চোখের পাতায় পানি আসে না, সেহেতু সে কাঁদতে পারত না। তবু বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে সে তাদের বিদায় জানাত এবং নিজের শুভ দিনটির জন্যে অপেক্ষা করত। সে বারবার ওদের বলতো, আমার যখন 15 বছর বয়স হবে তখন ওপরে যাবার অনুমতি মিলবে। তখন আমার বিশ্বাস আমি ওপরের পৃথিবী ও তার ডালপালা ও তার গাছপালা, পশু পাখি ও মানুষদের ভালোবাসতে পারবো। আমি আশা করি মাটির পৃথিবী আমার কাছে ভালোই লাগবে। অবশেষে একদিন শেষ কন্যা 15তে পা দিল। রাজপ্রাসাদের রাজমহিষী অর্থাৎ ওদের দাদিমা একদিন শেষ কন্যাকে ডেকে বললেন, তুমি এখন যথেষ্ট বড় হয়েছ, তোমাকে এখন পঞ্চদশী বলা যেতে পারে। সুতরাং তুমি এখন সমুদ্রের উপরে ভেসে বেড়াবার অনুমতি পেলে। অতএব এসো, তোমাকে এবারে শেষবারের মতো মনের মতো করে সাজিয়ে দিই। এই কথা বলে তিনি তাকে কাছে ডেকে তার মনের মতো করে সাজাতে শুরু করলেন। তিনি শেষ রাজকন্যার চুলে সাদা লিলি ফুলের মালা জড়িয়ে দিলেন। দূর থেকে দেখলে যার প্রতিটি পাপড়ি অর্ধমুক্তর মতো লাগবে দেখতে। তিনি মৎস্যকন্যার লেজে 8টি বড় বড় ঝিনুক বসিয়ে দিলেন, যাতে তার রূপকে আরো উজ্জ্বল করে। দাদির সাজানো দেখে ছোট মৎস্যকন্যা বলল, দাদি, তুমি যে আমাকে এত করে সাজিয়ে দিচ্ছ, এতে কিন্তু আমি ভয়ানক ব্যথা পাচ্ছি। আমার চলতে কষ্ট হচ্ছে, সুতরাং সাঁতার দিতে আমার আরো কষ্ট হবে। দাদি বললেন, রূপকে বাড়াতে গেলে কষ্ট করতে হয়,
আবার রূপ না বাড়ালে মেয়েদের রূপসী বলা চলে না। তুমি যদি তোমার রূপকে বাড়াতে চাও তবে একটু কষ্ট করতেই হবে। দাদির কথা শুনে ছোট মৎস্যকন্যা মনে মনে ভাবতে লাগলো, এতে তার রূপ বাড়বে না আরো কিছু, অকারণ শরীরটাকে ভারী করে তুলবে। এর চেয়ে আমার বাগানের লাল গোলাপে আমাকে বেশি মানায়। ছোট রাজকন্যার মনে হলো যে সে এই সব চাকচিক্যপূর্ণ জিনিসগুলো খুলে ফেলে বাগানের লাল গোলাপে আবার নতুন করে নিজেকে সাজিয়ে নেয়। কিন্তু দাদির ভয়ে তা করতে সাহস পেল না। দাদির সাজানো শেষ হতে সে নিজের বাগানে এসে সমস্ত গাছপালা, তরুলতা ও নানা রঙের বাহারি ফুলের কাছে অস্ফুট একটা কান্নার সুরে বিদায় নিল। কারণ এটা তার শেষ বিদায়ও হতে পারে। যদি সমুদ্রের বুক থেকে সে আর ফিরে আসতে না পারে, যদি ওই মাটির পৃথিবীর কোনো অশুভ সংকেত তাকে ঘিরে ধরে। শেষ মৎস্যকন্যা সকলের কাছে বিদায় নিয়ে সমুদ্রের অতল দেশ থেকে ধীরে ধীরে সাঁতার দিয়ে ওপরে আসবার চেষ্টা করতে লাগলো এবং শেষে নিজের দেহটাকে হালকা করে ভাসিয়ে ওপরে নিয়ে এলো। সে যখন সমুদ্রের ঢেউয়ের উপরে তার মাথা তুলল, তখন সূর্য তার সারাদিনের কিরণ বিকিয়ে প্রায় অস্তমিত, কিন্তু আকাশ তখনও রক্তিম। আলোর ঝালর তখনও সারা আকাশে ছড়ানো। মহাকাল সোনালি রঙে তুলি ডুবিয়ে আকাশে এলোমেলো রং ছড়াচ্ছে। বিশাল আকাশের রক্তিম গোলাপি আভা সন্ধ্যার সমস্ত সৌন্দর্যকে জ্যোতির্ময় করে তুলেছে। সেই মুহূর্তে সে অঞ্চলের পরিবেশ শেষ মৎস্যকন্যার কাছে অত্যন্ত মধুর ও মিষ্টি বলে মনে হতে লাগলো। তখন সমুদ্রের চেহারাও ছিল অত্যন্ত শান্ত ও ধীর। সেই শান্ত সমুদ্রের বুকের উপর দিয়ে দূর থেকে একটা বড় জাহাজ মৃদুমন্দ বাতাসের তালে তালে এগিয়ে আসছিল। সেই জাহাজের 3টি মাস্তুলের মধ্যে মাত্র একটি বাতাসে পতপত করে উঠছিল। বাতাস এত শান্ত ছিল যে নাবিকরা ডেকের উপরে পরম আনন্দে গান বাজনা করছিল। সমুদ্রের ভয় তাদের মনে একটুও ছিল না। তারপর যখন সন্ধ্যা পার হয়ে সমুদ্রের রাত নেমে এলো, তখন জাহাজে সমস্ত দেশের পতাকার সঙ্গে প্রায় 100 হেরিকেন জ্বালিয়ে দেওয়া হলো। ছোট মৎস্যকন্যা সেসব দৃশ্য অবাক বিস্ময়ে দেখতে লাগলো। হ্যারিকেনের আলোগুলো দেখে তার মনে হলো যে গভীর অন্ধকার ভেদ করে ওই আলোগুলো যেন বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে আছে। সে তার মনের উচ্ছ্বাস আর চেপে রাখতে না পেরে সাঁতার দিতে দিতে ওই জাহাজের কেবিনের জানালার কাছে এসে চুপিসারে ভেতরে তাকিয়ে দেখবার চেষ্টা করতে লাগলো। এটা তার অদম্য কৌতূহল। পৃথিবীর মানুষদের সম্পর্কে তার জানবার ইচ্ছা বহুদিনের। সে জাহাজের সামনে এগিয়ে এসে সুন্দর পোশাক পরা একদল নাবিককে দেখতে পেল এবং দেখেই বুঝল যে সুন্দর পোশাক পরা নাবিকদের মধ্যে যে সবচেয়ে সুন্দর এবং যার পোশাক অত্যন্ত দামি, সেই সুদর্শন তরুণী হচ্ছে রাজপুত্র। ছোট রাজকন্যা আরো কাছে এগিয়ে এসে তাকে ভালো করে দেখবার চেষ্টা করতে লাগলো। রাজপুত্রের চোখ দুটি ছিল অত্যন্ত কালো এবং টানা টানা। মৎস্যকুমারী অনুমানে বুঝল যে এখানে এরা রাজপুত্রের জন্মদিন পালন করছে এবং আনন্দে বাজনা বাজাচ্ছে। এখানে গান বাজনা ও খাওয়া দাওয়ার আয়োজন সম্পূর্ণ আলাদা ধরনের, যার সঙ্গে তাদের কোনো মিল নেই। মৎস্যকন্যা নাবিকদের জাহাজের ওপরে নৃত্য করতে দেখতে পেল এবং রাজপুত্র যখন জাহাজের কেবিন ছেড়ে ডেকে এসে দাঁড়ালো, তখন নাবিকেরা 100টা বাঁশি পোড়ালো, 100টা বাজি পোড়ালো। আকাশখানা আলোর মালায় ভরিয়ে দিল। সেই সব বাজির আওয়াজে মৎস্যকুমারী এত ভয় পেল যে সে আর অপেক্ষা না করে পানির অতলে নেমে এলো। কিন্তু মনের কৌতূহল তার তখনও মেটেনি। সে একটু পরেই আবার ভেসে উঠল। তখন ঝকঝকে আকাশে মিটিমিটি তারা জ্বলছে। আদিগন্ত সাগরে চাঁদের আলোর বন্যা বইছে। যে সব বাজি ওই নাবিকেরা পোড়ালো, তার এমন আওয়াজ সে জীবনে শোনেনি। যেন আকাশের বিরাট সূর্যটা চৌচির হয়ে ফেটে টুকরো টুকরো হয়ে পানিতে এসে পড়েছে। সামুদ্রিক মাছেরা ভয়ে এলোমেলো ঢেউ তুলে পালিয়ে বেড়াতে লাগলো। জাহাজের আলোগুলো মাঝে মাঝে খুবই স্পষ্ট হয়ে উঠতে লাগলো। নাবিকদের বাজনা
এবং গানের স্বর ও সুর অপূর্ব এক মূর্ছনা নিয়ে ভেসে আসতে লাগলো। কিন্তু আর দেরি করা চলে না, তাহলে দাদি ভাবতে বসে যাবেন। সুতরাং এবার তার ফেরার পালা। কিন্তু ফিরি ফিরি করেও সে ফিরতে পারল না। তার চোখ দুটো ওই সুন্দর রাজপুত্রকেই ঘিরে রইল। তার মনে হতে লাগলো আর একটু ভালো করে দেখে যাই, কি আর এমন দেরি হবে, হয়তো সারা জীবনেও এমন সুন্দর রাজপুত্রকে সে আর দেখতে পাবে না। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। ডেকের ওপরে নানা রঙের আলোগুলো নিভিয়ে দেওয়া হতে লাগলো। আকাশে রকেট ছাড়া অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। বাজি পোড়ানোও শেষ। কামানের গর্জনও আর শোনা যাচ্ছে না। কিন্তু মৎস্যকন্যা অবাক হয়ে দেখল যে সমুদ্রের গভীরে ঘন কালো পানি যেন অকারণ তোলপাড় করে উঠছে। অকারণ পর্বত প্রমাণ ঢেউ তুলে এগিয়ে আসছে। কিন্তু তবুও সে নিজেকে ভাসিয়ে ওই কেবিনের কাছাকাছি থাকবার চেষ্টা করতে লাগলো। হঠাৎ জাহাজটা দ্রুত চলতে শুরু করলো। মাস্তুলগুলো একটার পর একটা খাটিয়ে দেওয়া হতে লাগলো। ঢেউগুলো আগের চেয়ে অনেক বড় এবং উঁচু হয়ে এগিয়ে আসতে দেখা গেল। মৎস্যকন্যা আকাশে চোখ তুলে তাকালো। ঘন মেঘ সারা আকাশ জুড়ে গুরু গুরু ডাক ছাড়ছে। তারপর শুরু হলো হঠাৎ আলোর ঝলকানি। বিদ্যুতের আলোর ঝলক সারা আকাশ মাতিয়ে বেড়াতে লাগলো। মৎস্যকন্যা বুঝল যে প্রচণ্ড একটা ঝড় আকাশ জুড়ে এগিয়ে আসছে এবং মুহূর্তে সর্বত্র ছড়িয়ে পড়ছে। নাবিকেরা তাদের জাহাজ আরো দ্রুত নিয়ে যাবার চেষ্টা করতে লাগলো। কিন্তু বিশাল সমুদ্রের জলমগ্ন পাহাড়ে আটকে যাবার সম্ভাবনাই জাহাজের গতি বাড়ানো অসম্ভব হয়ে দাঁড়ালো। একখানা সাদা কাপড়ের মতো পড়ে থাকা সমুদ্রে জাহাজের নাবিকেরা ধাঁধায় পড়ে যেতে লাগলো। কোন পথে এগিয়ে যাওয়া উচিত হবে, কোন পথে বিপদের সম্ভাবনা কম, সেটা তারা বুঝতে পারছিল না। বিশাল সমুদ্র তরঙ্গ বিরাট আকারের কালো কালো পাহাড়ের মতো স্ফীত হয়ে গর্জন করতে করতে জাহাজের মাস্তুল পর্যন্ত উঠে যেতে লাগলো। জাহাজখানাও সেই বিশাল ঢেউয়ের তালে তাল রেখে একবার সমুদ্র তরঙ্গের চূড়ায় উঠে আবার রাজহাঁসের মতো নিচে নেমে আসতে লাগলো। সমুদ্রের এই দৃশ্য দেখে নাবিকেরা অত্যন্ত ভীত হয়ে পড়তে লাগলো। এবারের যাত্রা তাদের কাছে অশুভ বলেই তারা মনে করল। তাদের গন্তব্যস্থানে পৌঁছবার অনিশ্চয়তা দেখা যেতে লাগলো। সমুদ্রের বুকে যখন এত সব কাণ্ড ঘটতে লাগলো, তখন ছোট মৎস্যকন্যাটি মনের আনন্দে সাঁতার দিতে লাগলো। তার মনে লেশমাত্র ভয় দেখা দিল না। সে অবাক চোখে জাহাজের গতিবিধি লক্ষ্য করতে লাগলো। নাবিকেরা যে সত্যি ভয় পেয়েছে এবং তাদের যে জীবন সংকট দেখা দিয়েছে, এটা তার মনেই এলো না। সে ভাবল, সমুদ্রে জাহাজ বুঝি এমন করেই চলে, এটাই সমুদ্রগামী জাহাজের স্বাভাবিক গতি। নাবিকেরা বুঝি সমুদ্রে জাহাজকে এমনি করেই চালায়। কিন্তু এদিকে ক্রমাগত ঢেউয়ের ধাক্কা লেগে লেগে জাহাজের তলার মোটা কাঠগুলো সরে যেতে লাগলো। বড় বড় ফাটল তৈরি হতে লাগলো। শেষে সেই ফাটল আরো বড় হতে হতে গর্তের আকার ধারণ করলো এবং তোড়ে পানি ঢুকতে লাগলো। তখন সকলের নিরুপায় অবস্থা। পানির চাপে জাহাজ একদিকে হেলে গিয়ে ডুবতে শুরু করলো। জাহাজ প্রায় ডুবে আর কি। এবারে মৎস্যকন্যাটি বুঝতে পারল যে নাবিকেরা সত্যি বিপদে পড়েছে। তাদের চোখে মুখে ভয়ের ছবি। তখন মৎস্যকন্যাটি ধীরে ধীরে ঢেউ কেটে কেটে জাহাজের কাছে এগিয়ে যাবার চেষ্টা করতে লাগলো। সে দেখবার চেষ্টা করতে লাগলো যে ঝড়ের তাণ্ডব নৃত্যে জাহাজের ভেঙে পড়া বড় বড় ভারী ভারী কাঠ বা তক্তাগুলো খুলে গিয়ে নাবিকদের আঘাত না করে। কিন্তু চারিদিকে এত অন্ধকার যে কিছুই দেখা যায় না। পরক্ষণেই এক অস্বাভাবিক বিদ্যুতের ঝলকানিতে জাহাজের ওপরে মানুষগুলোকে সে পলকের জন্য প্রত্যক্ষ করতে পারল। কিন্তু এটাই শেষবারের মতো। মুহূর্তে জাহাজখানা ভেঙে টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্নভাবে সারা সমুদ্রে ছড়িয়ে পড়ল। সে হঠাৎ অনুভব করল যে ওই জাহাজের রাজপুত্র সমুদ্রের অতলে ডুবে যাচ্ছে। মৎস্যকন্যা আর দেরি না করে তখনই তার দিকে এগিয়ে যাবার চেষ্টা করতে লাগলো। কিন্তু অস্বাভাবিক ঢেউয়ের তোড়ে তা সম্ভব হলো না।
শেষে দেখা গেল রাজপুত্র অজ্ঞান অবস্থায় ভাসতে ভাসতে তার দিকেই এগিয়ে আসছে। মৎস্যকন্যা একবার ভাবল যে এই রাজপুত্রকে তার নিজেদের প্রাসাদে নিয়ে যাবে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো যে পৃথিবীর মানুষেরা পানিতে বেশিক্ষণ বাঁচে না, নিঃশ্বাস নিতেও পারে না। এই কথা মনে হতেই সে ওই বিশাল তরঙ্গ উপেক্ষা করে ভাসমান একটা কাঠের সাহায্যে রাজপুত্রের কাছে এগিয়ে যাবার চেষ্টা করতে লাগলো। সেই মুহূর্তে সে ভুলে গেল যে এই বিপদ তারও মৃত্যুর কারণ হতে পারে। সে সঙ্গে সঙ্গে সাগরের অতলে একটা ডুব দিল এবং এক ডুবে রাজপুত্রের সামনে এসে হাজির হলো। রাজপুত্র ওই সাগর তরঙ্গে লড়াই করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার পা দুটো এবং বাহু অসাড় হয়ে গিয়েছিল, চোখ দুটি ঘুমন্ত মানুষের মতো বন্ধ। রাজপুত্র সেই মুহূর্তে সত্যিই মারা যেত যদি ওই মৎস্যকন্যাটি তাকে সাহায্য করতে এগিয়ে না আসত। সে রাজপুত্রের মাথাটা ঢেউয়ের উপরে তুলে ধরে আস্তে আস্তে সাগর তরঙ্গে ভাসিয়ে ভাসিয়ে এগিয়ে আনবার চেষ্টা করতে লাগলো। ভোরের দিকে ঝড় থামল, কিন্তু জাহাজের কোনো চিহ্ন সেই সমুদ্রে দেখা গেল না, এমনকি এক টুকরো কাঠও না। ধীরে ধীরে সেই সমুদ্রে বিশাল এক থালার মতো লাল সূর্য হামা দিয়ে উঠে এলো এবং শান্ত সাগরে আলোর ঝালর ছড়িয়ে দিতে লাগলো। সে রোদের রেখা রাজপুত্রের মুখে এসেও পড়তে লাগলো, কিন্তু তবু তার চোখ দুটি বন্ধ। মৎস্যকন্যা রাজপুত্রের সুন্দর কপালে তার ঠোঁট স্পর্শ করল এবং তার ভিজে চুল দিয়ে তাকে ঢেকে দিতে চেষ্টা করতে লাগলো। তার বারবার মনে হতে লাগলো যে রাজপুত্র নিশ্চয়ই বেঁচে উঠবে, সে তার জীবন আবার ফিরে পাবে। মৎস্যকন্যা আবার তার কপালে এবং গালে তার ঠোঁটের স্পর্শ রাখল। এই রাজপুত্রকে দেখে মৎস্যকন্যার বারবার তার বাগানের রাজপুত্রের মূর্তিটাকে মনে পড়তে লাগলো, কারণ এই রাজপুত্রের মুখের আদল অনেকটা তার মতো ছিল। মৎস্যকন্যা রাজপুত্রকে ভাসিয়ে ভাসিয়ে সমুদ্রের অনেকটা পথ পার করে নিয়ে এলো। দূরে সে এক খণ্ড জমিও দেখতে পেল। তার গায়ে বিশাল এক নীল পাহাড়ও তার নজরে এলো, যার চূড়া সাদা রাজহংসের মতো তুষারে ঢাকা। নিচে সেই পাহাড়ের গা ঘেঁষে এক সুন্দর সবুজ বন। সেই বনের সামনে একটা বড় গির্জা অথবা কোনো বিদ্যালয়ের বাড়িও দেখা গেল। মৎস্যকন্যা দূর থেকে ঠিক বুঝতে পারল না যে ওটা গির্জা না বিদ্যালয়ের বাড়ি, তবে কিছু একটা যে হবে এটা নিশ্চিত। মৎস্যকন্যা এ ভেবে আশ্বস্ত হলো যে এখানে কোনো গির্জা বা বাড়ি যদি থাকে তবে পৃথিবীর মানুষেরও দেখা পাওয়া যাবে। কাছে আসতে বোঝা গেল এটা একটা কমলা লেবুর বাগান। স্কুল বাড়ির বিরাট ফটকের দুপাশে বড় বড় পাম গাছের সারি। গভীর সমুদ্রের কিছু অংশ এইখানে এসে ছোট একটি নদীর আকার নিয়ে ভেতরে ঢুকে গেছে এবং সেই বনের সীমানায় এসে শেষ হয়েছে, যেখানে পানির গভীরতা খুব বেশি নয়। মৎস্যকন্যা ধীরে ধীরে রাজপুত্রকে ভাসিয়ে ভাসিয়ে বালির পাড়ে নিয়ে আসে। একটি উঁচু জায়গায় তার মাথা শুইয়ে দেয় এবং নিজে বসে পড়ে। এত ক্লান্তি সে এর আগে কখনো অনুভব করেনি। কিছুক্ষণের মধ্যেই ওই বাড়ি থেকে ঘণ্টাধ্বনির আওয়াজ পাওয়া গেল। একদল ছোট ছোট মেয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এসে বাগানে ছোটাছুটি করতে লাগলো। মৎস্যকন্যা তখন রাজপুত্রকে ওই বেলাভূমিতে শুইয়ে রেখে নিজে সাঁতরে কিছুটা দূরে সরে এলো এবং পানির কাছে একটা বড় পাথর ও অপর্যাপ্ত ফেনার মধ্যে নিজেকে লুকিয়ে রাখল। সে মাঝে মাঝে তার মুখ বাড়িয়ে চুপিসারে দেখতে লাগলো যে কোনো মানুষ বা ওই দলছুট কোনো মেয়ে রাজপুত্রকে সাহচর্যের জন্য এগিয়ে আসে কিনা। খুব বেশিক্ষণ নয়, একটু পরেই একজন মহিলা সেখানে এগিয়ে এলেন। তিনি রাজপুত্রকে ওই অবস্থায় দেখে প্রথমে ভীত এবং অবাক হলেন, তারপর লোকজন ডাকলেন। তারা সকলে রাজপুত্রকে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরিয়ে আনবার চেষ্টা করতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে কাটল। অনেকক্ষণ সেবা শুশ্রূষার পর রাজপুত্রের জ্ঞান ফিরে এলো। সে তার আশপাশের লোকজনকে দেখে প্রথমে খুব অবাক হলো এবং পরে হাসল, কিন্তু রাজপুত্র তার দিকে একবারও ফিরে তাকালো না। এমনকি সে জানলও না যে সে তার জীবন দান করেছে
এবং সমুদ্রের ধারে নিজেকে লুকিয়ে রেখেছে। তার স্বভাবতই মনটা বিষণ্ণ হয়ে গেল। সে দেখল যে তারা রাজপুত্রকে সামনের সেই বড় বাড়িটাতে নিয়ে গেল। মৎস্যকন্যা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার মনটা ভারী হয়ে এলো। সে আর সেখানে না দাঁড়িয়ে সমুদ্রের অতলে ঝাঁপ দিল এবং নিজের প্রাসাদে ফিরে এলো। এই ছোট মৎস্যকন্যাটি চিরকালই অত্যন্ত শান্ত এবং একা থাকতে ভালোবাসে। নির্জনতা তার চিরকালের সঙ্গী। তখন এই নিঃসঙ্গতা আরও বাড়ল। অর্থাৎ তখন সে সারা সময় একা একাই থাকে, কারো সঙ্গে কথা বলে না, মেলামেশা করে না। দেখলে মনে হয় সে যেন সব সময়ই গভীর এক চিন্তায় মগ্ন। তার অন্যান্য বোনেরা তাকে এর কারণ জিজ্ঞাসা করে, জানতে চায় এবং সমুদ্রের উপরে গিয়ে সে কি দেখল সেটা জানবার জন্যেও কৌতূহল প্রকাশ করে। কিন্তু সে তাদের কোনো কিছুই বলে না, এমনকি কথার কোনো জবাবও দেয় না। এরপর সে অনেক সন্ধ্যা এবং সকাল ওই বেলাভূমির পাড়ে এসে একা একা চুপ করে বসে থেকেছে। রাজপুত্রকে আবার দেখতে পাবার আশায় অপেক্ষা করেছে, কিন্তু সবই ব্যর্থ। এইভাবে আশায় আশায় দিন পেরিয়ে মাস এবং মাস পেরিয়ে বছরে পা দিয়েছে। ঋতুর পালা বদলের সাথে সাথে তার বাগানের সমস্ত কাঁচা ফল পেকে উঠেছে। মালিরা সেগুলো তুলে ঘরে নিয়ে গেছে। শীতে বাগান তুষারে ঢেকে গেছে। আবার গরমে পাহাড়ের চূড়া থেকে তুষার গলতে গলতে নিচে নেমে সমুদ্রে গিয়ে মিশেছে। মৎস্যকন্যা ওই রাজপুত্রের চিন্তায় এবং আশায় বছর পার করে দিয়েছে, কিন্তু প্রতিবারই তাকে হতাশ হতে হয়। এক বুক হতাশা ও ভারবহ মন নিয়ে সে নিজের প্রাসাদে বারবার ফিরে এসেছে। তার এই বিরাট দুঃখের একমাত্র সান্ত্বনা ছিল তারই বাগানের রাজপুত্রের মূর্তিটা, যেটা দেখতে অনেকটা ওই রাজপুত্রেরই মতো। ছোট মৎস্যকন্যা সমুদ্রের ওপর থেকে হতাশ হয়ে ফিরে এসে বারবার তার বাগানে চলে আসতো এবং সেই মূর্তিটাকে নিজের হাতে সেবা করে আনন্দ পাবার চেষ্টা করত। মূর্তিটার আশেপাশে নানা বাহারি পাতার গাছ লাগিয়ে তাকে শীতল ছায়া যোগান দিত, যাতে মূর্তিটা রৌদ্রে কোনো কষ্ট না পায়। অবশেষে সেই ছোট মৎস্যকন্যা আর থাকতে না পেরে একটি বোনকে কাছে ডেকে বাগানে নিয়ে গেল এবং তার মনের সব কথা খুলে বলল। সে তো শুনে অবাক। তারপর সে নিজেও তার ছোট বোনের গোপন কথাগুলো অন্য বোনদের জানালো। তারা আবার অন্যদের জানালো। এইভাবে সে রাজ্যের সকলের কাছেই ব্যাপারটা জানাজানি হয়ে গেল। তার মধ্যে একটি বোন অনেক চিন্তা করে বলল যে সে প্রথমবারে যখন সমুদ্রের উপরে বেড়াতে যায় তখন একটি জাহাজে এই রাজপুত্রকে দেখেছে এবং তার রাজ্যটাও তার জানা আছে। আর যাবে কোথায়? ছোট মৎস্যকন্যা তাকে ধরে বসল যে ওই রাজপুত্রের রাজপ্রাসাদটা একদিন নিয়ে গিয়ে দেখিয়ে দিতে হবে। বোনটিও রাজি। তখন একদিন সব বোনেরা পরস্পর হাত ধরাধরি করে তাদের ছোট বোনকে নিয়ে ওপরে গেল সেই রাজপুত্রের সুন্দর ও মনোহরী প্রাসাদটি দেখিয়ে দেবার জন্যে। সেই প্রাসাদটি ছিল উজ্জ্বল হলুদ রঙের। সারা গায়ে যে মার্বেল পাথর বসানো ছিল তার রং সূর্যাস্তের লাল আভার মতো। প্রাসাদটি এমনভাবে গড়া যে তার কিছু অংশ সমুদ্রের দিকে ঝুলন্ত অবস্থায় আছে এবং এর সিঁড়িগুলো সমুদ্রে এসে মিশেছে। এ প্রাসাদের ছাদের রং ছিল কিছু অংশ সোনালী এবং কিছু অংশ গোলাপি। এই বিশাল প্রাসাদের চারিদিক নানা বিচিত্র ধরনের মার্বেল মূর্তিতে ঘেরা ছিল। ঘরের সমস্ত জানালাগুলো ছিল স্ফটিকের মতো স্বচ্ছ ও সাদা। সারা ঘর সিল্কের কাপড়ে মোড়া এবং সারা দেওয়াল জুড়ে সুন্দর সুন্দর ছবি, যার দিকে একবার তাকালে আর চোখ ফেরানো অসম্ভব, অর্থাৎ কেউ চোখ ফেরাতে পারে না। বোনেরা ছোট মৎস্যকুমারীকে সে প্রাসাদের সীমানায় পৌঁছে দিয়ে চলে গেল। ছোট মৎস্যকন্যা সারাদিন সমুদ্রে ঘুরে ঘুরে দেখে নিল প্রাসাদের কোন ঘরে সেই রাজপুত্র বাস করে। তারপর তার দেখা পাবার আশায় অনেক সন্ধ্যা এবং অনেক রাত্রি সেই প্রাসাদ সংলগ্ন সমুদ্রে কাটালো। সে সাঁতার কেটে একেবারে প্রাসাদের কাছাকাছি চলে আসতো, যেখানে আসতে এর আগে কেউ সাহস করেনি।
কিন্তু তাতেও যখন সে রাজপুত্রের দেখা পেল না, তখন সে একদিন একটা খাল বেয়ে একেবারে ঝুল বারান্দার নিচে চলে এলো। এখানে সেই ঝুল বারান্দার ছায়া পানিতে এসে পড়েছে। সে দিনরাত ওই ঝুল বারান্দার দিকে তাকিয়ে থাকে আর ভাবে, রাজপুত্র নিশ্চয়ই নিজেকে নিঃসঙ্গ ভেবে কোনো এক চাঁদনি রাতে এই ঝুল বারান্দায় এসে দাঁড়াবে এবং সে তখন তাকে দেখতে পাবে। কয়েকদিন পরেই তার মনের ইচ্ছা পূর্ণ হলো। সে রাজপুত্রকে পরপর কয়েকটি চাঁদনি রাতে একটি ছোট্ট নৌকাতে সেই নদীতে ভেসে বেড়াতে দেখতে পেল। সেই নৌকাতে অনেকগুলো পতাকা পতপত করে উড়ছিল এবং রাজকুমার বসে বসে বাজনা উপভোগ করছিল। রাজকুমারকে আড়াল করবার জন্যে ছোট মৎস্যকন্যা একটা নলবনে নিজেকে গোপন করল। এই সময় যদি কেউ তাকে দেখতে পেত তবে তাকে সুন্দর সাদা একটা রাজহংস বলেই ভুল করত। অনেক রাতে জেলেরা যখন আলো ফেলে ওই নদীতে মাছ ধরে, তখন তারা ওই রাজকুমারের সঙ্গে উঁচু গলায় কথা বলে, যা শুনে সেই মৎস্যকন্যা অকারণ একটা পুলক অনুভব করে। রাজপুত্রকে সমুদ্র থেকে রক্ষা করবার বিশেষ দিনটির কথা তার মনে পড়ে যায়। সেদিনের সমুদ্রের সেই আকাশচুম্বী ঢেউ ও অর্ধমৃত রাজপুত্রকে বাঁচাবার একটা অদম্য ইচ্ছার কথা তার ছবির মতো মনে পড়ে যায়। ক্রমাগত রাজপুত্র ও মাটির মানুষদের দেখতে দেখতে সে কেমন যেন নিজের অজান্তেই তাদের ভালোবাসতে শুরু করল। সে অনেক সময় সাঁতার দিয়ে একেবারে তাদের পাশে চলে যেত। পৃথিবীর আলো, বাতাস, প্রকৃতি ও তার মানুষদের দেখতে দেখতে তার একটা বদ্ধ ধারণা হলো যে এই পার্থিব জগৎ তাদের অতল পানির জগৎ থেকে হাজার গুণে সুন্দর এবং মনোরম। কারণ এই পৃথিবীর মানুষেরা জাহাজে চড়ে অনায়াসেই সমুদ্র পার হতে পারে, আকাশ ছোঁয়া পর্বতে উঠতে পারে এবং সীমাহীন সবুজ বনানীতে আপন খেয়ালে ঘুরে বেড়াতে পারে। যে বনানী বা সবুজ প্রান্তরে দৃষ্টি রাখলে আকাশ মাটি একাকার বলেই মনে হয়। এমন সব দৃশ্য তাদের অতল সাগরে কল্পনাতীত, কেউ বললেও বিশ্বাস করবে না। সে এই পার্থিব জগৎ সম্বন্ধে অনেক প্রশ্ন আগে তার বোনদের করেছে, কিন্তু কেউ ভালো মতো জবাব দিতে পারেনি। তার দাদিমা, যিনি এ জগৎ সম্পর্কে অনেক খবর রাখেন, তিনিও অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন। একদিন সে তার দাদিমাকে প্রশ্ন করল, যদি পৃথিবীর মানুষেরা পানিতে ডুবে না যায় তবে কি তারা তাদের ওই মাটির পৃথিবীতে চিরকাল বেঁচে থাকে? আমরা যেমন সমুদ্রে বাস করেও মারা যাই, তারা কি তেমন মারা যায় না? রাজমহিষী বললেন, যায়, তারাও আমাদের মতো মারা যায় এবং তাদের জীবনের স্থিতিকালও আমাদের থেকে স্বল্প। আমরা এখানে 300 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি, পরে মারা গেলে আমরা ফেনা হয়ে পানির ওপরে ভাসি। মৃত্যুর সময় আমরা আমাদের প্রিয়জন কিংবা আপনজনদের জন্যে চোখের পানি ফেলি না। আমাদের আত্মাও অমর নয়, আমরা আমাদের দেহ পরিবর্তন করে নতুন জীবনেও প্রবেশ করি না। আমাদের জীবনটা অনেক অংশে সবুজ নলবনের মতো, অর্থাৎ আমাদের জীবনের সঙ্গে নলবনের তুলনা করা যেতে পারে। যে বন একবার কেটে ফেললে আর বাড়ে না বা তার বংশ বৃদ্ধি হয় না, কিন্তু অপরদিকে পৃথিবীর মানুষের আত্মা অমর। এমনকি মানুষ মারা গেলেও তাদের আত্মা দীর্ঘ বাতাসের পথ ধরে আকাশে চলে যায় এবং উজ্জ্বল তারাদলের সঙ্গে মিশে যায়। যেমন আমরা মারা গেলে অতল পানি ভেদ করে উপরে উঠে এসে ফেনা হয়ে পানিতে ভাসি এবং মানুষের বারবার জীবন মৃত্যুর দিকে তাকিয়ে থাকি, ঠিক তেমনি মানুষেরাও পার্থিব জগৎ থেকে অন্য এক অজানিত জগতে চলে যায়, যে জগৎ আমাদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। আমরা জীবনে কখনো কোনোদিন সে জগতের সন্ধান পাব না বা দেখবার সুযোগ আশা করতে পারি না। রাজমহিষীর কথা শুনে ছোট মৎস্যকুমারী বলল, আমাদের আত্মা অমর কেন নয় দাদি? আমি যদি আমার শতবর্ষের আয়ু দান করি তবে কি একদিনের জন্যেও আমি পৃথিবীর মানুষ হয়ে সেখানে বাস করতে পারি না? সেই পার্থিব জগতের আনন্দ উপভোগ করতে পারি না? সে কথা শুনে দাদি বলেন, তুমি এ কথা নিয়ে একটুও মাথা ঘামাবে না, একটুও চিন্তা করবে না।
আমার মনে হয় আমরা পৃথিবীর মানুষের চেয়ে অনেক বেশি সুখী এবং খুশিও। কিন্তু আমি নই দাদি। আমি আমার মৃত্যু আশা করব এবং কামনা করব। আমার মৃত্যু হলে আমি ফেনা হয়ে সমুদ্রে আনন্দে ভেসে বেড়াতে পারব। অসীম সাগরের যে অন্তহীন ঢেউ বয়ে যাচ্ছে তার গান শুনতে পাব এবং পৃথিবীতে ফুটে থাকা সুন্দর সুন্দর ফুলের শোভা দেখতে পারব। আর সবশেষে লাল সূর্যের আলো আমার দু চোখ ভরিয়ে দেবে। পরে একটু ভেবে ছোট মৎস্যকন্যা আরও বলল, আচ্ছা দাদি, এমন কি কোনো কাজ আছে যা করলে আমি অমর আত্মার অধিকারিণী হতে পারি? সমুদ্রের রাজমহিষী জবাব দিলেন, না, যতক্ষণ না পৃথিবীর মানুষ তাদের বাপ মায়ের চেয়েও তোমাকে আপনজন বলে মনে করবে বা ভালোবাসবে, ততক্ষণ এই কাজ সম্ভব হবে না। সে যদি তার সমস্ত মানবিক চিন্তা, ভাবনা এবং ভালোবাসা তোমার উপর ন্যস্ত করে এবং তোমার হাতে তার হাত রেখে বলে যে সে তোমার প্রতি সারা জীবন বিশ্বস্ত ও অনুরক্ত থাকবে, তাহলে তার অমর আত্মা তোমার মধ্যে ধীরে ধীরে প্রবাহিত হতে থাকবে এবং তখন তুমি সেই পার্থিব জগতের আনন্দ অনুভব করতে সক্ষম হবে। অর্থাৎ সে যদি তার আত্মা দ্বিধাহীনভাবে তোমাকে দান করে তবেই এটা সম্ভব। কিন্তু এ ঘটনা ঘটা তো অসম্ভব। এমন ঘটনা কখনোই ঘটতে পারে না, কারণ আমাদের এই মাছের মতো লেজ, যেটাকে আমরা আমাদের জীবনের সৌন্দর্যের প্রতীক বলে মনে করি, পৃথিবীর মানুষের কাছে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এটা বিকলাঙ্গের প্রতীক। তারা আমাদের শরীরের লেজ সম্পর্কে কিছুই জানে না, জানতে চায়ও না, কারণ তাদের শরীর অন্য ধাতুতে এবং অন্যভাবে গড়া। তাদের শরীরের শেষ অংশে যে শক্ত দুটি জিনিস ঝুলতে দেখা যায় তাদের তারা নাম দিয়েছে পা। যে পা দিয়ে তারা রাস্তায় হেঁটে বেড়ায় এবং তাদের এই পায়ের অংশকেই শরীরের সৌন্দর্যের প্রতীক বলে মনে করে। রাজমহিষীর কথা শুনে ছোট রাজকন্যা চট করে তার নিজের লেজটা এক নজরে দেখে নিল। রাজমহিষী শেষে বললেন, এবারে চলো আমরা আনন্দ করি গিয়ে। আমাদের এখানে 300 বছর বেঁচে থাকার আনন্দ কিছু কম নয়। তারপর জীবনের শেষ ভাগে আমরা পূর্ণ বিশ্রাম নেব। অতএব এখন এসো। আজকে আমাদের সভাঘরে সকলের নাচের আয়োজন করা হয়েছে। এই সব সভাগৃহ এমনভাবে সাজানো হয় এবং সেসব রাতে এমন আনন্দের জোয়ার বইতে থাকে যা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। পৃথিবীর মানুষেরা এইসব আনন্দ এবং এইভাবে ঘর সাজানো কল্পনাই করতে পারে না। এই সব সভাগৃহের দেওয়াল ও ছাদ স্ফটিকের মতো স্বচ্ছ কাঁচে মোড়া থাকে। শয়ে শয়ে প্রকাণ্ড আলোর ঝাড় সারা ঘরে ঝুলিয়ে দেওয়া হয়, যার রং কোনোটা ঘন লাল, কোনোটা আবার ঘাসের মতো সবুজ। সেই আলোর ঝাড় থেকে যে নীল শিখা বেরিয়ে আসে তা সমস্ত ঘরকে একটা হালকা আলোয় ভরিয়ে দেয় এবং দেওয়াল ভেদ করে সে স্বচ্ছ আলো সারা সমুদ্রে ছড়িয়ে পড়ে আলোকিত করে। কাতারে কাতারে নানা রঙের বড় এবং ছোট মাছ সে আলোর দেওয়ালের চারপাশে ঘুরে বেড়ায়। নাচঘরে সেই আলোর বন্যার মধ্যে মৎস্যকুমার ও কুমারীরা আনন্দে মিষ্টি সুরে গান গায় এবং নাচে। পৃথিবীর মানুষেরা এমন সুকণ্ঠের অধিকারী হতে পারে না। সেদিন নাচঘরে ছোট মৎস্যকন্যাটি এমন সুন্দর গান গাইল যে উপস্থিত সকলে মৎস্যকুমার ও কুমারীরা তাকে নিয়ে আনন্দ করতে লাগল। ছোট মৎস্যকন্যা ভালো করেই জানে যে তার মতো এমন সুমিষ্ট কণ্ঠ সারা সাগর রাজ্যে বা মাটির পৃথিবীতে কারও নেই। এ কথা চিন্তা করবার পর মুহূর্তেই তার মন সেই সাগর রাজ্য ছাড়িয়ে পৃথিবীর দিকে ছুটতে লাগলো। তার তখন সেই রাজকুমারের কথা এবং মানুষের অমর আত্মার কথা মনে পড়তে লাগলো। সে তখন আর নাচঘরে থাকতে না পেরে সেই আনন্দমুখর নাচঘর ছেড়ে নিজের বাগানে একা এবং নিরিবিলি এসে বসল। সেখানে কিছুক্ষণ পরে সামনের সমুদ্রে এক প্রকার শব্দ শুনতে পেল। সে ভাবল এখন নিশ্চয়ই সেই রাজপুত্র জাহাজ ভাসিয়ে তারই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, যে রাজপুত্র সারাক্ষণ তার মনকে আচ্ছন্ন করে রেখেছে এবং যার হাতে নিজেকে অর্পণ করতে পারলেই তার প্রকৃত সুখ আসবে।
ছোট মৎস্যকুমারী শেষবারের মতো চিন্তা করল, আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে জয় করবার চেষ্টা করব এবং তার অমর আত্মার অধিকারিণী হবার আশা করব। আজকে যখন আমার সমস্ত বোনেরা ওই নাচ ঘরে ব্যস্ত আছে, তখন আমি এই সুযোগে একবার সাগর ডাইনির কাছ থেকে ঘুরে আসি, যে আজীবন আমাকে ভয় দেখিয়ে এসেছে, কিন্তু এখন সে হয়তো সব শুনে আমাকে কিছু একটা উপদেশ দিতে পারে কিংবা সাহায্যও করতে পারে। সাগর ডাইনির কথা মনে পড়তেই ছোট রাজকন্যা তাড়াতাড়ি তার বাগান পথটুকু পার হয়ে ঘূর্ণি সেতুর দিকে এগুতে লাগলো। এই ঘূর্ণি সেতুর পেছনেই সেই মায়াবিনীর বাস। ছোট্ট মৎস্যকন্যা এই পথে জীবনেও আসেনি। এ অঞ্চলে কোনো ফুল বা ঘাস জন্মাতে পারে না। চারিদিকে শুধু ধূ প্রান্তর, বালিতে ঢাকা। এই বালিময় দীর্ঘ পথ পার হয়ে তবে ওই ঘূর্ণি সেতুতে আসতে হয়, এবং ওই বিপজ্জনক সেতু পার হতে পারলে সাগর ডাইনির সীমানায় আসা সম্ভব হবে। এই ঘূর্ণি সেতুর নিচে গভীর খাদ, সেখানে অবিরাম চাকার মতো একটানা পানির ঘূর্ণি বইছে। এই ঘূর্ণি এত জোরে প্রবাহিত হচ্ছে যে এই সীমানায় কোনো কিছু এসে পড়লে আর রক্ষা নেই। ওই খাদের পানির ঘূর্ণি সঙ্গে সঙ্গে সেটাকে টেনে একেবারে গভীরে নিয়ে চলে যাবে। কোনো মৎস্যকুমার বা কুমারী এর আওতায় পড়লে তার মৃত্যু অনিবার্য। ছোট মৎস্যকন্যা দাঁড়িয়ে চিন্তা করল যে এই মারাত্মক এবং বিপজ্জনক পথ পার হয়ে সাগর ডাইনির কাছে যেতে হবে। এছাড়া সেখানে যাবার আর অন্য কোনো পথ নেই। আবার এই বিপদ সেতু পার হতে পারলেই যে সে বিপদমুক্ত হবে তাও নয়। এই বিপদ সেতু পার হবার পর সাগর ডাইনির বাড়ি যাবার পথে একটা ছোট বন পড়বে। সেখানকার গাছগুলো অক্টোপাসের মতো। সেই সব গাছের শরীরের অর্ধেক অংশ পশুর মতো আর অর্ধেক অংশ গাছের মতো। এরা সমুদ্রের অক্টোপাসের মতোই ভয়ঙ্কর। এরা মাটি থেকে অনেকটা ভয়ঙ্কর সাপের মতো ওপরে উঠে এসেছে। এদের মাথা প্রায় শতাধিক অংশে ভাগ করা, শাখা প্রশাখা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। বাহুগুলো অত্যন্ত হালকা এবং পাতলা। এদের আঙ্গুলগুলো যে কোনো পোকার মতো নরম এবং খুশি মতো নাড়াচাড়া করতে সক্ষম। এরা যদি কোনো কিছু একবার দখলে আনতে পারে তবে তার আর ফিরে যাবার কোনো পথ খোলা নেই। তাকে তাদের হাতে প্রাণ দিতেই হবে। ছোট মৎস্যকন্যা অনেক সন্তর্পণে এবং অনেক বিপদের ঝুঁকি নিয়ে ওই ঘূর্ণি সেতু পার হয়ে সেই বনে ঢুকল। সে মনে মনে ভাবল, একটা বিপদ অনেক কষ্টে কাটিয়ে ওঠা গেল, কিন্তু এবারে কি হবে কে জানে। এবারে বিপদ আরো বেশি, আরো মারাত্মক। সে পথ চলতে চলতে এত বেশি ভয় পেল যে ভয়ে তার সমস্ত শরীর কুঁকড়ে যেতে লাগলো। নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত পড়তে লাগলো। একবার ভাবল সে আর এগোবে না, ফিরেই যাবে। কিন্তু পরক্ষণেই যখন তার রাজকুমারের কথা মনে পড়ল, তখন তার মনে বল সঞ্চার হলো। সে আবার সাবধানে পথ চলতে শুরু করলো। ছোট মৎস্যকন্যা তার এলো চুল ভালো করে বেঁধে নিল, যাতে সেই ভয়ঙ্করী অক্টোপাস তার চুল ধরে টেনে নিজের কাছে আনতে না পারে। সে তার হাত দুটো গুটিয়ে বুকের ওপর রাখল এবং গভীর সাগরে পালিয়ে যাওয়া মাছের মতো এক ঝটকায় নিজেকে সে পথটুকু পার করে নিয়ে এলো, যাতে সেই দানবী হাত বাড়িয়ে তাকে ধরতে না পারে। সে জানে যে এই দানবীর 100টা মাথায় 1000টা হাত আছে এবং সে হাতের আঙ্গুলগুলো লোহার পাঞ্জার মতো শক্ত। পৃথিবীর মানুষ যদি কখনো সাগরে ডুবে যায়, তাহলে এই সব অক্টোপাসের দল তাদের শরীরের মাংস খেয়ে ফেলে এবং একখানা সাদা কঙ্কালে পরিণত করে। পৃথিবীর পশুর মাংসও এরা পরমানন্দে ভক্ষণ করে। এমনকি সাগরের মৎস্যকুমার ও কুমারীদেরও এদের হাতে রেহাই নেই। এরা তাদের পেলেও ছাড়বে না। সেই জন্যেই ছোট মৎস্যকন্যার এ পথে আসতে অত্যধিক ভয়। নানা কষ্টে পথ পার হয়েও তার নিস্তার নেই। এরপর সামনে যে বন দেখা যাচ্ছে সেটা বিষধর সাপের রাজ্য। মোটা মোটা সব নানা জাতের বিষধর সাপ সে বনে খেলা করে বেড়াচ্ছে। ছোট মৎস্যকন্যা অত্যন্ত সন্তর্পণে সে বনও পার হয়ে এলো এবং সামনের একটা বড় সাদা মানুষের হাড়ের এবং সামনে
একটা বড় সাদা মানুষের হাড়ের বাড়ি দেখতে পেল। যে সব পৃথিবীর মানুষ পানিতে ডুবেছে তাদের হাড় দিয়ে এ বাড়ি তৈরি। সে দেখল সে বাড়ির দাওয়ায় বসে সেই সাগর ডাইনি একটা মোটা বিষধর সাপ গালে পুরে মহানন্দে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তার চোখ দুটো বড় বড় এবং আগুন ঠিকরে পড়ছে। ছোট মৎস্যকন্যা গুটি গুটি কাঁপতে কাঁপতে তার সামনে এসে দাঁড়ালো। সাগর ডাইনি তাকে দেখেই বলল, আমি জানি কেন তুমি এখানে এসেছো। এই কাজ করা তোমার বোকামি হবে এবং তুমি তোমার নিজের বিপদ নিজেই ডেকে আনবে। তুমি চাইছো তোমার ওই লেজটা খসে গিয়ে পৃথিবীর মানুষের মতো দুটো পা গজাক, যাতে তুমি অনায়াসেই হেঁটে সেই রাজপুত্রের কাছে যেতে পারো। তুমি ভাবছো এতে তুমি রাজপুত্রের মন জয় করতে পারবে, সে তোমাকে ভালোবাসবে, তোমার হাতে সে হাত রাখবে এবং তুমি পৃথিবীর মানুষের মতো অমর আত্মার অধিকারিণী হতে পারবে। কথা বলতে বলতে সেই সাগর ডাইনি এত জোরে হেসে উঠল যে তার মুখ থেকে সেই বিরাট বিষধর সাপটা মাটিতে পড়ে গেল এবং ক্রমাগত কুঁকড়ে যেতে লাগল। সাগর ডাইনি শেষে বলল, যাই হোক, তুমি আমার কাছে একেবারে শেষ মুহূর্তে এসে হাজির হয়েছ, কারণ আগামীকাল সূর্য উদয় হলেই আমি আর তোমাকে কোনো প্রকার সাহায্য করতে পারবো না। তোমাকে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। ছোট মৎস্যকন্যা এ কথা শুনে অত্যন্ত কাতর চোখে বলল, এখনো সময় আছে, আপনি দয়া করে আমার জন্য কিছু করুন। সাগর ডাইনি একটু চিন্তা করে বলল, বেশ, আমি তোমার জন্য একটি পাত্রে তরল পানীয় মিশিয়ে একটা জিনিস তৈরি করে রাখব। তুমি আগামীকাল সূর্যোদয়ের আগে সাঁতার দিয়ে উপরে উঠে গিয়ে সমুদ্রের পাড়ে বসে সেই পানীয়টুকু এক চুমুকে খেয়ে ফেলবে। তাহলেই দেখবে যে তোমার লেজ খসে পড়েছে এবং মানুষের মতো সুন্দর 2টি পা গজিয়ে উঠেছে। কিন্তু মনে রাখবে, এই পা নিয়ে যখন তুমি হাঁটবে তখন মনে হবে যে তোমার শরীরে কে যেন অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করেছে এবং তোমার শরীরে রক্ত ঝরবে। তবে তোমাকে সেখানে যে কেউ দেখবে তারা সকলেই বলবে যে তুমি সেই জগতে সকলের চেয়ে সুন্দরী। তোমার চেয়ে সুন্দরী পৃথিবীতে আর কেউ নেই। তোমার শরীরেও অফুরন্ত লাবণ্যের জোয়ার বয়ে যাবে। পৃথিবীর কোনো নর্তকী তোমার মতো এত সুন্দর এবং হালকা পায়ে হাঁটতে পারবে না। কিন্তু মনে রাখবে, তোমার প্রতি পদক্ষেপে তুমি অস্ত্রের আঘাতের মতো যন্ত্রণা পাবে এবং প্রতি মুহূর্ত নিজের শরীর রক্তাপ্লুত মনে হবে। এখন ভেবে দেখো, তুমি এত যন্ত্রণা এবং কষ্ট সহ্য করতে প্রস্তুত আছো কিনা। যদি থাকো তবে আমিও তোমাকে সাহায্য করতে প্রস্তুত। ছোট মৎস্যকন্যা ওই সাগর ডাইনির কথা শুনে একটু চুপ করে রইল। তারপর সেই রাজপুত্র ও তার অমর আত্মার কথা চিন্তা করে বলল, আমি প্রস্তুত। ভালো করে ভেবে দেখো, সাগর ডাইনি বলতে লাগলো, যদি তুমি একবার ওই পৃথিবীর মানুষ হয়ে উঠতে পারো, মানে আমি বলতে চাইছি যে যদি তুমি মানবী দেহ ধারণ করতে একবার সক্ষম হও, তাহলে কিন্তু আর কখনো মৎস্যকন্যাতে রূপান্তরিত হতে পারবে না। তুমি আর কখনো অতল পানির গভীরে ফিরে এসে তোমার বোনদের সঙ্গে কিংবা পিতার সঙ্গে মিলিত হতে পারবে না। আমি এতেও রাজি, মৎস্যকন্যা বিনয়ের সঙ্গে জবাব দিল। সাগর ডাইনি বলল, আরও আছে, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি যদি ওই রাজপুত্রের অন্তর জয় করতে না পারো, অর্থাৎ ওই রাজপুত্র যদি তার বাবা মাকে ভুলে এবং সমস্ত কিছু ভুলে তোমাকে ভালো না বেসে বা তার আত্মা তোমার উপর ন্যস্ত না করে, অথবা সে যদি তার নিজের দেশের পুরোহিতের সামনে তোমাকে বিবাহের জন্যে তার ডান হাত তোমার হাতে না রাখে, তাহলে তুমি কখনো পৃথিবীর মানুষের মতো অমর আত্মার অধিকারিণী হতে পারবে না এবং তার পরের দিনই আমার অভিশাপে সে অপর কোনো কন্যাকে বিবাহ করতে বাধ্য হবে। তাতে তোমার মন ভেঙে যাবে এবং তখন তুমি এই বিশাল সমুদ্রে ফেনায় রূপান্তরিত হবে। আমার শেষ সিদ্ধান্তে আমি অনড়। ছোট মৎস্যকন্যাটি যখন এই কথা বলল, তখন তার চোখ মুখ মৃত্যুর মতো সাদা। বেশ, তবে তার জন্যে আমার প্রাপ্য আমাকে দিতে হবে, সাগর ডাইনি বলল।
আমি এ ব্যাপারে খুব সামান্য জিনিসে সন্তুষ্ট হব না। আমি জানি তোমার কণ্ঠস্বর খুবই মিষ্টি এবং আমার মনে হয় তোমার ওই কণ্ঠস্বরেই তুমি রাজপুত্রকে বশ করতে পারবে। সুতরাং তোমার ওই কণ্ঠস্বর আমাকে দান করতে হবে। আমি আমার পাত্রে যে তরল পদার্থ তৈরি করে দেব তার মূল্যস্বরূপ তোমাকে তোমার শ্রেষ্ঠ জিনিস দান করতে হবে, কারণ ওই তরল পদার্থে আমার শরীরের কিছু রক্ত মেশাতে হবে এবং ওই মিশ্রিত রক্তই তোমার চলার পথে রক্ত ঝরাবে। প্রতি পদক্ষেপে মনে হবে যে তোমার শরীরে কে যেন অবিরাম অস্ত্র চালাচ্ছে। সাগর ডাইনির কথা শুনে ছোট মৎস্যকন্যাটি অত্যন্ত ভীত হয়ে বলল, কিন্তু আপনি যদি আমার অমূল্য কণ্ঠস্বরই নিয়ে নেন তবে আমার অবশিষ্ট কি থাকবে? তোমার শরীরের সুন্দর গড়ন থাকবে, সাগর ডাইনি বলে যেতে লাগলো। তোমার সুন্দর পদক্ষেপ থাকবে, তোমার নাচের মতো সুন্দর চলন থাকবে, তোমার অমন সুন্দর ভাবে ভরা চোখ দুটি থাকবে। এতগুলো গুণের তুমি অধিকারিণী হবে। সুতরাং আমার মনে হয় এসব গুণেই তুমি একজন মানুষের মন অনায়াসেই জয় করতে পারবে। কি পারবে না? সে কথার কোনো জবাব না দিয়ে মৎস্যকন্যা সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছু সময় পরে সাগর ডাইনি মুখ তুলে বলল, কি হলো, মনে ভয় ধরে গেল? যদি না ধরে থাকে তবে আমার কাছে এগিয়ে এসো, আমি তোমার জিভটা কেটে নিই এবং সেই মূল্যবান তরল পদার্থ তৈরির আয়োজন করি। আমি রাজি, মেয়েটি ধীরে ধীরে বলল। সাগর ডাইনি তখন হাসি মুখে মেয়েটির জিভ কেটে নিয়ে সেই তরল পদার্থ তৈরি করতে শুরু করে দিল। সে তার সামনে বেঁধে রাখা একটা প্রকাণ্ড মোটা সাপকে সেই গরম পানিতে সিদ্ধ করতে লাগলো। তাতে নিজের বুকের কালো রক্ত ভালো করে মেশালো। সেই তরল পদার্থ তৈরি করবার সময় তার বাষ্প এমন এক ভীতিবহ আকার ধারণ করল যে তা দেখে কেউ ভয় না পেয়ে পারে না। মেয়েটি সামনে দাঁড়িয়ে ওই সব দৃশ্য দেখে অত্যন্ত ভয় পেয়ে গেল। ডাইনি শেষে সেই গরম পানিতে আরও কিছু মেশালো। তারপর তৈরি শেষ হলে সেই তরল পদার্থ একেবারে ঝর্ণার পানির মতো দেখতে হলো। সাগর ডাইনি সেই তরল পদার্থ তৈরি শেষ করে বলল, এই নাও। মৎস্যকন্যার জিভ আগেই ডাইনি কেটে নিয়েছে, সেই জন্যে সে এখন কথা বলতে অক্ষম। সে এখন থেকে আর কথাও বলতে পারবে না, গানও গাইতে পারবে না। সাগর ডাইনি বলল, ফিরে যাবার সময় যদি আবার বনের অক্টোপাসগুলো তোমাকে ধরতে আসে তবে তুমি এই তরল পদার্থের কিছুটা ওদের গায়ে ছিটিয়ে দেবে। তাহলে তখনই ওদের হাত পাগুলো হাজার ভাগে ভাগ হয়ে গিয়ে খসে পড়ে যাবে। কিন্তু সাগর ডাইনির এই উপদেশের কোনো দরকার ছিল না। মৎস্যকন্যাটি যখন রাতের আধারে একটি পাত্রে ওই তরল পদার্থ হাতে নিয়ে গভীর বন পার হয়ে আসছিল, তখন ওই পাত্রটি তারার মতো জ্বলজ্বল করে জ্বলছিল এবং তারই ভয়ে অক্টোপাসগুলো সরে গিয়ে তাকে পথ করে দিল। সে তাড়াতাড়ি ওই বন পার হয়ে ঝুলন্ত সাঁকোর পথ ধরল। সে হাঁটতে হাঁটতে তার পিতার রাজপ্রাসাদের সামনে এলো, কিন্তু ভেতরে ঢুকলো না। নাচঘরে তখনও নাচ চলছে। কিছুক্ষণের মধ্যেই সেই নাচ শেষ হবে এবং সকলে ঘুমিয়ে পড়বে। সে ভেতরে যেতে সাহস পেল না, কারণ সে এখন বোবা, কথা বলতে পারবে না। সে কিছুক্ষণের জন্যে সেখানে দাঁড়িয়ে পড়ল। কান্নায় তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে এলো। সে জানে যে শেষবারের মতো সে তার বাবা এবং বোনদের ছেড়ে চলে যাচ্ছে, আর কোনোদিন এখানে ফিরে আসবে না, এদের সঙ্গে আর দেখা হবে না। সে তার চোখের পানি মুছল। তারপর ধীরে ধীরে তার বোনদের ফুলের বাগানে এসে দাঁড়ালো এবং প্রতিটি বাগান থেকে একটি করে ফুল তুলে নিজের হাতে নিল। সে বাগানের প্রতিটি ফুল গাছকে বিদায় জানালো, রাজপ্রাসাদকে বিদায় জানালো এবং শেষে সমুদ্রের অতল আহ্বানে সাড়া দিল। সূর্য ওঠার আগেই সে সাঁতার দিয়ে সেই রাজপুত্রের রাজপ্রাসাদের সামনে চলে এলো এবং নদীর গায়ে লাগা সুন্দর মার্বেল পাথরের সিঁড়িতে এসে বসল। সূর্য তখনও ওঠেনি। শেষ রাতের চাঁদ উজ্জ্বল আকাশে আলো ছড়াচ্ছে। শান্ত নদীতে চাঁদের আলোর বন্যা। মৎস্যকন্যা সেখানে বসে সেই তরল পদার্থটি ধীরে ধীরে পান করল। সঙ্গে সঙ্গে তার মনে হলো
কে যেন তার সমস্ত শরীরটা টুকরো টুকরো করে কেটে ফেলছে। সে শরীরে অসম্ভব জ্বালা অনুভব করতে লাগলো। তার মনে হলো সে অজ্ঞান হয়ে যাচ্ছে এবং এক কঠিন শীতল মৃত্যু তাকে ঘিরে ধরছে। সূর্য আকাশে উঠে আসবার অনেক পরে তার আবার জ্ঞান ফিরে এলো। সে তাকিয়ে দেখল যে সেই রাজপুত্র তার সামনে দাঁড়িয়ে। সে তার বড় বড় এবং ভ্রমর কালো চোখে মৎস্যকন্যাকে দেখছে। মৎস্যকন্যা সেটা অনুভব করেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং দেখল যে তার শরীরের লেজটা কখন খসে পড়েছে এবং তার বদলে সুন্দর দুটি সাদা পা শরীরে শোভা পাচ্ছে। যে পা দুটির জন্যে তার এত সাধনা, আজকে সে তা পেল। মৎস্যকন্যা উঠে দাঁড়িয়ে লজ্জা পেল, কারণ তার পরনে কোনো কাপড় ছিল না। সে তার লম্বা লম্বা চুল দিয়ে নিজের সমস্ত শরীর ঢেকে দাঁড়ালো। রাজপুত্র তাকে দেখে অবাক হয়ে প্রশ্ন করল যে সে কে, কোথা থেকে এসেছে। তখন মৎস্যকন্যাটি কোনো কথা না বলে অত্যন্ত কাতর চোখে তার দিকে তাকিয়ে রইল, কারণ সে কথা বলতে অক্ষম। রাজপুত্র তখন তার হাত ধরে তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। যাবার সময় মৎস্যকন্যার প্রতিটি পদক্ষেপে মনে হতে লাগলো যে কে যেন তার শরীরে ছুরির ফলা বসিয়ে দিচ্ছে। যন্ত্রণায় সে কাতর হতে লাগলো, কিন্তু তা সত্ত্বেও সে যন্ত্রণা নীরবে সহ্য করে রাজপুত্রের হাত ধরে অদ্ভুত এক নাচের ভঙ্গিতে পথ চলতে লাগলো, যাতে সকলেই তার চলার ভঙ্গিটি দেখে ভালো বলে এবং ভালোবাসে। তাকে রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। অত্যন্ত দামি এবং সুন্দর সুন্দর পোশাক পরানো হলো। তার ফলে তাকে রাজপ্রাসাদের সমস্ত মেয়েদের থেকে বেশি সুন্দরী দেখাতে লাগলো। কিন্তু অত্যন্ত দুঃখের কথা যে সে বোবা, ফলে সে গান গাইতে কিংবা কথা বলতে পারল না। রাজপুত্র তার প্রাসাদের দরবার কক্ষে নিজের সিংহাসনে বসে সেই প্রাসাদের অত্যন্ত সুন্দরী সব মেয়েরা সুন্দর সুন্দর সব পোশাক পরে রাজপুত্রের সামনে নাচতে লাগলো এবং চমৎকার গলায় গান শোনাতে লাগলো। তাদের মধ্যে একজন এত সুন্দর গান গাইল যে রাজপুত্র আনন্দে হাতে তালি দিয়ে উঠল। তা দেখে মৎস্যকন্যাটি মর্মবেদনায় মরে যেতে লাগলো এবং ভয়ানকভাবে দুঃখ পেল, কারণ সে জানে যে এই মেয়েটির চেয়ে তার গলা আরো অনেক মিষ্টি, আরো সুন্দর করে গান গাইতে পারে সে। তার পিতার সাগর প্রাসাদে সে অনেকবার নাচে এবং গানে সকলকে মুগ্ধ করেছে, কিন্তু এখন কোনো উপায় নেই। সে মনে মনে ভাবতে লাগলো, আমার কপাল মন্দ, সেই জন্যে আমি রাজপুত্রকে আমার গান শোনাতে পারলাম না, কারণ চিরদিনের মতো আমার গানের গলা আমি মহাকালের কাছে দান করেছি। দীর্ঘ সময় গান শোনবার পর সেই সব মেয়েরা অদ্ভুত সব বাজনার সঙ্গে রাজপুত্রকে নানা ধরনের নাচ দেখাতে লাগলো। তাদের নাচের ছন্দে যেন লাবণ্য ঝরে পড়তে লাগলো। মৎস্যকন্যা দেখল যে রাজপুত্র অত্যন্ত খুশি মনে নাচ দেখছে। তখন সে আর থাকতে না পেরে নিজের পায়ে ভর দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো এবং সেই নাচ ঘরে নিজের শরীরটাকে এমনভাবে ভাসিয়ে দিয়ে নাচ শুরু করলো যে এ যাবৎ এমন নাচ কেউ দেখাতে পারেনি। সে তার প্রতিটি নৃত্যভঙ্গিমায় নতুন নতুন সৌন্দর্য ফুটিয়ে তুলতে লাগলো এবং সুন্দর আবেদন ভরা চোখে রাজপুত্রের দিকে চাইতে লাগলো, যে আবেদন আগের মেয়েরা অনেকক্ষণ নেচেও আনতে পারেনি। সে বুঝল যে সে রাজপুত্রের মন এমনভাবে ভরিয়ে দিতে পেরেছে যা আগের কোনো মেয়ে পারেনি। তার নাচ আজ সত্যি সার্থক। রাজপুত্র আনন্দে আত্মহারা হলেন। তিনি স্বীকার করতে বাধ্য হলেন যে এমন নাচ তিনি জীবনে দেখেননি। কিন্তু সাগর ডাইনির সে অভিশাপ যাবে কোথায়? সেই জন্যে মৎস্যকন্যার প্রতিটি নাচের পদক্ষেপে মনে হতে লাগলো যে তার সমস্ত শরীরে, বিশেষ করে দুটি পায়ে, কে যেন ছুরি বসিয়ে দিচ্ছে। সে সাগর ডাইনির অভিশাপে যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কিন্তু যন্ত্রণা নিয়েও সে যা নাচল তা অনবদ্য এবং বিশেষ প্রশংসার যোগ্য। রাজপুত্র তার সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে মৎস্যকন্যার নাচ দেখে তিনি অত্যন্ত খুশি। এমন নাচ এর আগে এই প্রাসাদে কেউ দেখাতে পারেনি। আজকের মতো তাকে ছুটি দেওয়া হলো।
সে এখন বিশ্রাম নিতে পারে। এমনকি আজ রাতে মৎস্যকন্যা ইচ্ছে করলে তার শোবার ঘরের দরজার সামনে মখমলের বিছানায় আরাম করে নিদ্রাও দিতে পারে। পরের দিন সকালে রাজপুত্র মৎস্যকন্যাকে পুরুষের পোশাক পরবার হুকুম দিলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে এবং তার সঙ্গে ঘোড়ায় চড়ে যেতে পারে। মৎস্যকন্যা রাজপুত্রের হুকুম অনুসারে নিজেকে সেই পোশাকেই সজ্জিত করল। তারপর ঘোড়ায় চড়ে রাজপুত্রের সঙ্গে বেড়াতে বেরোল। তারা অনেক বন পার হলো। শেষে এমন বনে প্রবেশ করল যে সে বনের সমস্ত গাছ গাছালি তাদের ঘিরে ধরতে লাগলো। সমস্ত গাছের ডাল তাদের মাথায় এসে ঠেকতে লাগলো এবং এগিয়ে যাবার পথ বন্ধ বলে মনে হতে লাগলো। কিন্তু তবুও তারা চলতে লাগলো। সেই বনে নানা পাখিদের কুজন শোনা যেতে লাগলো। ঠান্ডা বাতাস তাদের শরীর জুড়িয়ে দিচ্ছিল। এত দীর্ঘ পথ চলার জন্যে এবং সাগর ডাইনির অভিশাপের জন্যে তার দুপায়ে অসম্ভব যন্ত্রণা হতে লাগলো। মনে হতে লাগলো যে মৎস্যকন্যার দুপা দিয়ে ক্রমাগত রক্ত ঝরছে। কিন্তু তবু সে হাসি মুখে এবং নিজের অসীম যন্ত্রণা ভুলে রাজপুত্রের সঙ্গে সেই বন পার হয়ে এক পর্বতের চূড়ায় এসে দাঁড়াল। সেখানে তাদের মাথার ঠিক ওপরেই পুঞ্জ পুঞ্জ মেঘ পাখিদের ডানা মেলে উড়ে যাবার মতো উড়ে চলে যাচ্ছে এবং পাহাড়ের গায়ে লেগে থাকা এক ফালি সবুজ ক্ষেত চোখে অদ্ভুত সুন্দর লাগছে। মৎস্যকন্যা সেখানে রাজপুত্রের পাশে দাঁড়িয়ে অবাক চোখে দেখতে লাগলো। সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সেদিনই রাত্রে যখন রাজপ্রাসাদের সবাই ঘুমিয়ে, তখন মৎস্যকন্যা হঠাৎ তার পায়ে খুব বেশি ব্যথা অনুভব করতে লাগলো। তার ঘুম ভেঙে গেল। সে চুপি চুপি বেরিয়ে এসে রাজপ্রাসাদের যে মার্বেল পাথরের সিঁড়ি সাগরে এসে মিশেছে তার শেষ ধাপে পা রেখে বসল এবং পা দুটোতে ঠান্ডা পানি লাগাতে লাগলো, যাতে পায়ের অসম্ভব জ্বালা কিছুটা কমে বা লাঘব হয়। সে পায়ে পানি লাগাতে লাগাতে তার বাবা এবং বোনদের কথা চিন্তা করতে লাগলো। সাগরের অতল তলে রাজপ্রাসাদে ঠিক এই মুহূর্তে তারা কি করছে তা জানতে ভারী ইচ্ছে হতে লাগলো তার। সে ওই উত্তাল তরঙ্গ তোলা সাগরের পানিতে একভাবে তাকিয়ে রইল। এইভাবে প্রায় রাত্রেই মৎস্যকন্যা তার পায়ের জ্বালা কমাবার জন্যে ওই সাগর পাড়ে পানিতে পা ডুবিয়ে বসতে লাগলো। একদিন অনেক রাতে সে বসে আছে। চারিদিকে নিস্তব্ধ, কোনো সাড়া নেই। শুধু দূরে দূরে শাল পাইনের মর্মর ধ্বনি কানে ভেসে আসছে আর ঠান্ডা বাতাস শরীরটা জুড়িয়ে দিচ্ছে। সে আপন মনে নিজের খেয়ালে তার বোনদের কথা ভাবতে লাগলো। ক্রমে রাত গভীর হচ্ছে। একসময় সে দেখল তার বোনেরা পাশাপাশি হাত ধরাধরি করে অতল পানি থেকে উঠে এসে সাগরের উপরে হালকাভাবে সাঁতার দিয়ে বিষাদের গান গাইছে এবং তাকে খুঁজে বেড়াচ্ছে। মৎস্যকন্যা অবাক হলো। সে কল্পনাও করতে পারেনি যে তার খোঁজে তার বোনরা এত দূর চলে আসবে। সেই সময়ে তার দারুণ কথা বলবার ইচ্ছে হতে লাগলো। তাদের ডাকতে ইচ্ছে করল, কিন্তু সে উপায়হীন। তার কথা বলবার শক্তি তো নষ্ট হয়ে গেছে। সে বাধ্য হয়ে হাত ইশারায় তাদের কাছে আসতে বলল। তারা ধীরে ধীরে সাঁতার দিয়ে তাদের ছোট্ট বোনটির কাছে এগিয়ে এলো এবং তাকে চিনতে পেরে আনন্দিত হলো। তারা জানতে চাইল যে সে এখন কেমন আছে, পৃথিবীর রাজপুত্র এবং মানুষদের তার ভালো লাগছে কিনা এবং তাদের মন জয় করতে পেরেছে কিনা। ছোট মৎস্যকন্যা হাত ইশারায় জবাব দিয়ে বলল, পেরেছে। শেষে তারা তাদের ছোট্ট বোনটিকে সাধুবাদ জানিয়ে বিদায় নিল। সেদিনের ঘটনার পর তার বোনেরা প্রায়ই এসে দেখা দিতে লাগলো, নানা খবর নিতে লাগলো। একদিন ছোট মৎস্যকন্যাটি দেখল যে তার দাদিও ভেসে এসেছেন তাকে দেখবার জন্যে। তবে তিনি একেবারে কাছে আসতে পারেননি, অনেকখানি দূরে রয়েছেন। তিনি অনেক বছর সাগরে আসেন না, সেই জন্যে কাছে আসতে কষ্ট হচ্ছে। তার পাশে মাথায় মুকুট পরে তার বাবাও রয়েছেন, কিন্তু তারা অন্যান্য বোনদের মতো এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। এইভাবে দিন গড়িয়ে যেতে লাগলো। রাজপুত্র ওই মৎস্যকন্যাটিকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু তাকে রাজরানী করবার কথা তিনি কখনো কল্পনা করেননি।
অথচ ওই ছোট মৎস্যকন্যাটি যদি এ জগতের রাজরানী হতে না পারে, তবে সাগর ডাইনির অভিশাপ অনুসারে সে আর কোনোদিন অতল পানিতে তার নিজের প্রাসাদে ফিরে যেতে পারবে না। সে অমর আত্মারও অধিকারিণী হতে পারবে না। রাজপুত্র যেদিন তাকে ছেড়ে অন্য রাজকুমারীকে বিবাহ করবেন, সেই দিনই তাকে সমুদ্রের ফেনায় পরিবর্তিত হয়ে সাগরে ভেসে বেড়াতে হবে। সে এই সব অভিশাপের কথা জেনেই এখানে এসেছে, এবং যদি সে সফলকাম হতে না পারে, তবে তার জীবনের পরিণতি কোথায় সেটাও তার জানা আছে। একদিন যখন রাজপুত্র মৎস্যকন্যার কপাল চুম্বন করলেন, তখন মৎস্যকন্যা তার করুণ চোখ দুটো এমনভাবে রাজপুত্রের চোখে রাখল যে সে যেন প্রশ্ন করছে, আপনি কি আমাকে আপনার রাজপ্রাসাদের সকলের চেয়ে বেশি ভালোবাসেন? রাজপুত্র বললেন, হ্যাঁ, ভালোবাসি। তুমি আমার একমাত্র প্রিয় পাত্রী। তার কারণ আমি তোমার সঙ্গে একজনের খুব বেশি মিল খুঁজে পাই, যাকে আমি জীবনে মাত্র একবারই দেখেছি, আর দ্বিতীয়বার তার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেনি। রাজপুত্র কথা বলতে বলতে একটু চুপ করলেন। মৎস্যকন্যা তার মুখের দিকে একভাবে তাকিয়ে রইল। তিনি আপন মনে বলে যেতে লাগলেন, আমি একদিন একটি জাহাজে ফিরছিলাম। সমুদ্রে হঠাৎ প্রচণ্ড একটা ঝড় উঠল। সঙ্গে সঙ্গে সমুদ্রের বিক্ষুব্ধ তরঙ্গ উথাল পাথাল হয়ে আমাদের জাহাজে আছড়ে পড়তে লাগল। জাহাজে আমরা অনেকেই ছিলাম। আমরা আমাদের এই জাহাজটাকে নানাভাবে বাঁচাবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুই হলো না। জাহাজ ডুবতে লাগলো এবং আমিও ডুবলাম। শেষে সমুদ্রের বিক্ষুব্ধ তরঙ্গ আমাকে অজ্ঞান অবস্থায় একটা গির্জার সমতটে এনে আছড়ে ফেলল। আমি তখন অজ্ঞান। জ্ঞান ফিরে আসতেই চোখ মেলে দেখি সেই গির্জার কুমারী কন্যারা আমাকে বাঁচিয়ে তোলবার ও প্রাণে সাড়া জাগাবার চেষ্টা করছে। আমি তাদের পাশে একটি ছোট্ট মেয়েকে বসে থাকতে দেখেছিলাম এবং শুনেছিলাম যে সেই মেয়েটির জন্যেই আমার জীবন সেই যাত্রায় রক্ষা পেয়েছে। মেয়েটিকে আমি মাত্র দুবার দেখেছি। এই পৃথিবীতে আমি যদি সত্যিই কাউকে ভালোবেসে থাকি, তবে সেই মেয়েটিকে, যে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমি অবাক হয়ে দেখছি যে তুমি দেখতে একেবারে সেই মেয়েটির মতো। তোমার চেহারার সঙ্গে তার অত্যন্ত মিল রয়েছে। তোমাকে দেখে তাকে আমার মনে এলেও তার প্রতিমূর্তি হিসেবে তোমাকে আমার মনে স্থান দিতে কোনো অসুবিধা নেই। আমার যতদূর মনে হয় সেই মেয়েটি ওই দেশের গির্জার কোনো সেবিকা হবে, এবং আমার কপাল ভালো যে তার প্রতিমূর্তি হিসেবে ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। সুতরাং আমাদের কখনো কোনোদিন বিচ্ছেদ হতে পারে না। রাজপুত্রের এই সব কথা শুনে সেই ছোট মৎস্যকন্যাটি মনে মনে ভাবতে লাগলো, হায়, রাজপুত্র কোনোদিনও জানতে পারবে না যে আমি সেদিন তার জীবন রক্ষা করেছিলাম। আমি তাকে সেদিন বিক্ষুব্ধ সমুদ্রের তরঙ্গ পার করে সেই গির্জার সমতটে এনে হাজির করেছিলাম, এবং সেখানে তাকে শুইয়ে দিয়ে সমুদ্রের ফেনারাশির আড়ালে নিজেকে লুকিয়ে রেখে দেখছিলাম যে কোনো পৃথিবীর মানুষ তার সাহায্যের জন্য এগিয়ে আসে কিনা। এবং আমি দেখেছিলাম যে একদল কুমারী কন্যা ওই গির্জা থেকে বেরিয়ে এসে তাকে বাঁচিয়ে তোলবার জন্য সেবা যত্ন করতে শুরু করেছিল। রাজপুত্র ভাবছেন যে মেয়েটি তার জীবন রক্ষা করেছে সেই মেয়েটি ওই দলের একজন, কিন্তু তা নয়। সেই মেয়েটি যে আমি, এ কথা কি করে তাকে এখন বোঝাবো? মৎস্যকন্যার চোখে পানি চলে আসলো। সে রাজপুত্রের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো। মৎস্যকন্যা শেষে ভাবল সেই মেয়েটি জীবনেও আর এই পৃথিবীতে ফিরে আসবে না, রাজপুত্রের পাশে এসে দাঁড়াবে না। সুতরাং আমি যখন তার পাশে ফিরে আসতে পেরেছি, তখন আমি নিজে প্রতিদিন তাকে নিজের হাতে সেবা করব, দেখাশোনা করব, তার প্রতি যত্ন নেব, তাকে গভীরভাবে ভালোবাসব এবং তার জন্যে আমার জীবন উৎসর্গ করব। এ আমার প্রতিজ্ঞা। মৎস্যকন্যা প্রতিজ্ঞা করল বটে, কিন্তু অলক্ষ্যে ঈশ্বর হাসলেন। মৎস্যকন্যা জানে না যে অলক্ষ্যে তার কপালে দুর্যোগ ঘনিয়ে আসছে। পূর্ব আকাশে মেঘ জমা হচ্ছে। কিছুদিন পরেই রাজপুত্রের বিবাহের জন্যে নানা দেশ থেকে খবর আসতে লাগলো। নানা রাজ্যের রাজাদের সুন্দরী কন্যাদের দেখা হতে লাগলো। শেষে একদিন রাজপুত্র ঠিক করলেন যে তারই পাশের রাজ্যের
রাজার এক অপূর্ব সুন্দরী কন্যা আছে, তিনি তাকে দেখতে যাবেন। সাজ সাজ রব পড়ে গেল। পাত্র মিত্র অমাত্য সকলেই রাজপুত্রের সঙ্গে যাবে, সেই জন্যে নানা বেশভূষায় তারা সাজতে লাগলো আর জাহাজটাকে ভালো করে সাজাতে লাগলো। তারপর একদিন শুভদিন দেখে জাহাজ ছাড়ল। রাজপুত্র মৎস্যকন্যাকেও সঙ্গে নিলেন। তার সেবার জন্যে অনেক দাসীও সে জাহাজে নেওয়া হলো। জাহাজ চলতে লাগলো। একসময় রাজপুত্র মৎস্যকন্যাকে বললেন, প্রতিবেশী রাজ্যের কন্যাকে দেখতে যাবার ইচ্ছা তার ছিল না, কিন্তু পিতামাতার একান্ত অনুরোধে যেতে হচ্ছে। তবে তারা জোর করে এ বিবাহে মত নিতে কখনোই বলবেন না। আর তাছাড়া আমি ওই রাজকন্যাকে ভালোবাসতেও পারি না, কারণ আমাকে যে মেয়েটি বাঁচিয়েছিল এ রাজকন্যা কখনোই তার মতো দেখতে হতে পারে না। তার মতো দেখতে এ জগতে একটি মাত্রই কন্যা আছে, সে হলো তুমি। সুতরাং আমাকে যদি বিবাহে কোনোদিন মত দিতে হয়, তবে তোমাকে বিবাহের জন্যই মত দিতে হবে। এ কথা বলতে বলতে তিনি মৎস্যকন্যার অধর চুম্বন করলেন, তার কোঁকড়ানো কালো চুল নিয়ে খেলা করতে লাগলেন এবং মৎস্যকন্যার কোলে মাথা রেখে শুয়ে রইলেন। রাজপুত্রের কথা শুনে মৎস্যকন্যার সমস্ত মন আশায় ভরে উঠতে লাগলো। সে ভাবতে লাগলো তার জীবনেও অমর আত্মার অধিকারিণী হবার সুযোগ আসবে। মৎস্যকন্যার কোলে মাথা রেখে অনেকক্ষণ শুয়ে থাকবার পর রাজপুত্র বললেন, তুমি সমুদ্রকে ভয় পাও না? রাজপুত্রের কথা শুনে মৎস্যকন্যা শুধুমাত্র একটু হাসল। সে বোবা, কথা বলতে পারে না, সেই জন্যে সে রাজপুত্রের কথা শুনে মাথা নিচু করে ভাবতে লাগল, সমুদ্রের অতল তলে কি রহস্য লুকানো আছে সে ছাড়া আর কেউ জানে না, জানা সম্ভবও নয়। কিন্তু তবুও নিয়তির পরিহাসে তাকে আজ নীরব থাকতে হচ্ছে। একদিন অনেক রাতে মৎস্যকন্যা জাহাজের ডেকে একা একা দাঁড়িয়ে। জাহাজের সকলেই তখন অঘরে ঘুমোচ্ছে, কিন্তু তার চোখে ঘুম নেই। নানা চিন্তা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কি হয় কে জানে, এর শেষ কোথায়, এর পরিণতি কোথায় তা তার জানা নেই। সে জাহাজের ডেকে দাঁড়িয়ে এইসব কথাই ভাবছিল। গভীর রাতের চাঁদ আকাশে হামা দিয়ে দিয়ে উঠে আসছিল। অঢেল জ্যোৎস্না ছড়ানো। সমুদ্রের পানি জ্যোৎস্নার আলোয় পুরু একখানা চাদরের মতো ওঠানামা করছে, ঢেউয়ের দোলায় দুলছে। মৎস্যকন্যা এক দৃষ্টে সেদিকে তাকিয়ে। এমন সময় সে পরিষ্কারভাবে তার পিতার প্রাসাদে দাদিকে মুকুট মাথায় দেখতে পেল। তিনি দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে আছেন। মৎস্যকন্যার জাহাজটাকে ভালো করে দেখবার চেষ্টা করছেন, কিন্তু ঢেউয়ের দোলায় অস্পষ্ট হয়ে যাচ্ছে। জাহাজ এগিয়ে যাচ্ছে। মৎস্যকন্যা একভাবে পানিতে তাকিয়ে থাকলো। ভাবল যদি আর কাউকে দেখতে পাওয়া যায়। একটু পরে তার চিন্তাই ঠিক হলো। দূরে সমুদ্রে তার এক বোনকে দেখতে পাওয়া গেল। সে সাঁতরে এদিকেই আসছিল। মৎস্যকন্যা তাকে দেখতে পেয়ে হাসল এবং ইশারায় এগিয়ে আসতে বলল, কিন্তু হঠাৎ কেবিনের ছেলেটি এ পাশে এসে পড়তে মৎস্যকন্যার বোনটি টুক করে ডুবে গেল। জাহাজের ছেলেটি প্রথমে একটু অবাক হলো। সে মৎস্যকন্যার দিকে তাকালো। মৎস্যকন্যা তাকে বোঝালো যে সে ভুল দেখেছে। যে জিনিসটা এদিকে এগিয়ে আসছিল সেটা সাগরের পুঞ্জীভূত রাশি রাশি সাদা ফেনা। একত্রিতভাবে এদিকে এগিয়ে আসছিল বলেই তার এই ভ্রম, এবং সেটা স্বাভাবিক। জাহাজের ছেলেটি সে কথার কোনো উত্তর দিল না। সে সেই স্থান ত্যাগ করে চলে গেল। পরের দিন সকালে জাহাজ প্রতিবেশীর বন্দরে এসে নোঙর করল। সঙ্গে সঙ্গে সে রাজ্যে আনন্দ ঘণ্টা বেজে উঠল। সৈনিকরা তাদের পতাকা হাতে যুদ্ধের বাজনা বাজাতে বাজাতে এগিয়ে আসতে লাগলো রাজপুত্রকে সম্বর্ধনা জানাবার জন্যে। বেশ কয়েকটা দিন সে রাজ্যে আনন্দ উৎসব লেগে রইল। প্রতিদিন নাচ গান, খাওয়া দাওয়া আর নানা জলসায় রাজপুত্রের মন ভরিয়ে রাখা হতে লাগলো। শোনা গেল যে রাজপুত্র যে রাজকন্যাকে দেখতে এসেছেন তিনি এখন সে রাজ্যের বাইরে। তিনি সে দেশের পাহাড়ের এক গির্জায় গেছেন রাজকীয় আদব কায়দা শিখতে। পরে একদিন তিনি ফিরে এলেন। মৎস্যকন্যা রাজকুমারীকে দেখবার জন্যে খুবই ব্যাকুল ছিল। রাজকুমারী দেখতে কেমন, তার চেয়েও সুন্দরী কিনা,
এইসব প্রশ্ন তার মাথায় দিনরাত ঘুরে বেড়াতে লাগলো। কারণ সে জানে, যদি এ দেশের রাজপুত্র তাকে বাদ দিয়ে ওই দেশের রাজকন্যাকে গ্রহণ করে তবে তার মৃত্যুর দিন ঘনিয়ে আসবে এবং তাকে সাগরের ফেনায় পরিণত হয়ে আজীবন ভেসে বেড়াতে হবে। এমনকি নিজের বাবার কাছেও আর ফিরতে পারবে না সে। এ অভিশাপ সাগর ডাইনির দেওয়া, এবং এই অভিশাপ মাথায় নিয়েই সে এই পৃথিবীতে এসেছে। রাজকুমারী গির্জা থেকে ফিরে এসেছে শুনে মৎস্যকন্যা নিজেও তাকে দেখা পাবার আশায় সতর্ক রইল। পরে একদিন শুনল যে আজ সন্ধ্যায় এদেশের রাজকুমারী নাচঘরে রাজপুত্রের সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্দিষ্ট সময়ে নাচঘরে বাজনা বেজে উঠল। হাজার বাতির আলো সেই নাচঘরে স্রোতের বন্যা বইয়ে দিল। রাজকুমারীর সখীবৃন্দ নাচে গানে রাজকুমারের মন ভরিয়ে দিতে লাগলো, রাজকুমারকে আমোদে রাখতে লাগলো। রাজকুমার খুব খুশি। দেখে মনে হতে লাগলো যে তিনি এমন খুশি এর আগে কখনো হননি। মৎস্যকন্যা মনে মনে দুঃখ পেতে লাগলো, কিন্তু এখানে তার করণীয় কিছুই নেই। সে নাচঘরে চুপচাপ এক কোণে রাজকুমারীর আশায় বসে রইল। এমন সময় খবর এলো রাজকুমারী আসছেন। সঙ্গে সঙ্গে কামান গর্জে উঠল। চারিদিকে হৈ হৈ পড়ে গেল। বাজনা আরো দ্রুত বাজতে লাগলো। নাচ গানের গতি বাড়ল। রাজপুত্র সচকিত হয়ে দরজার দিকে তাকালেন। মৎস্যকন্যাও ঘামতে শুরু করল। তার মনে হলো সে কেমন যেন এক মানসিক দুর্বলতা অনুভব করছে। এবারে সে হয়তো রূপের প্রতিযোগিতায় পরাজিত হতে পারে। ঘরে ঢুকল রাজকুমারী। পাতলা এক সবুজ সিল্কের ওড়নায় নিজেকে মুড়ে রেখেছে। সুন্দর মুখশ্রী, পাকা সোনা গায়ের রং, অত্যন্ত মসৃণ এবং স্বচ্ছ। কালো কোঁকড়ানো মেঘ বরণ চুল, টানা ভ্রুর নিচে গভীর কালো দুটি চোখ। রাজকুমারী ধীর পায়ে রাজপুত্রের দিকে এগিয়ে এলো। রাজপুত্র মুগ্ধ। তিনি কাছে এসে বললেন, আজকে চিনতে পারলাম যে তুমিই আমার জীবন রক্ষা করেছ। আমি যখন বিক্ষুব্ধ সমুদ্র তীরে অজ্ঞান হয়ে পড়েছিলাম তখন তুমি তোমার আন্তরিক সেবায় আমার জীবন ফিরিয়ে দিয়েছ। তোমাকে আমি ভুলতে পারিনি, পারা সম্ভব নয়। আজ আমি পরিপূর্ণ সুখী। রাজপুত্র রাজকুমারীর কাছে এসে আবেগ চোখে তাকালেন। রাজকুমারী একটু মৃদু হেসে রাজপুত্রকে মাল্যদান করলেন। চারিদিকে অজস্র বাজনা বেজে উঠল। তোরণে তোরণে সানাই বেজে উঠল। সখীবৃন্দের আজ আনন্দ আর ধরে না। রাজকুমারীকে রাজপুত্র বরণ করে নিয়েছেন। তারা আরো দ্রুত লয়ে নাচতে লাগল। চারিদিকে যখন আনন্দ উৎসবের জোয়ার বইছে তখন মৎস্যকন্যার দুচোখ কান্নায় ভরে গেল। একটা অব্যক্ত বেদনায় তার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে লাগল। সে ভাবল রাজপুত্রের বিবাহের দিনটি হবে তার মৃত্যুর দিন। সে আর মানবী থাকবে না। সাগর ডাইনির অভিশাপে সমুদ্রের ফেনা রাশিতে রূপান্তরিত হবে এবং সারা জীবন ওই ফেনা হয়ে সাগরে সাগরে ভেসে বেড়াতে হবে। এ অব্যর্থ অভিশাপ। এ তাকে বহন করতেই হবে। সারা নাচঘরে আনন্দের বন্যা, কিন্তু মৎস্যকন্যার দুচোখ ছাপিয়ে পানির জোয়ার। সমস্ত গির্জায় ঘণ্টা বেজে উঠল। শহরের সমস্ত রাস্তাঘাট আলোকিত করা হলো। ঢেড়া পিটিয়ে রাজকুমারীর বিবাহ সংবাদ বিজ্ঞাপিত করা হলো। ঘরে ঘরে রূপার পাত্রে সুগন্ধি তেলের আলো জ্বালানো হলো। নানা গির্জার পুরোহিতেরা ধীরে ধীরে ওই নাচঘরে জমায়েত হয়ে মন্ত্রপাঠে রাজপুত্র ও রাজকুমারীর বিবাহ সম্পন্ন করলেন। বরকনে দুহাত জোড় করে তাদের আশীর্বাদ প্রার্থনা করলেন। নানা আনন্দ উৎসব আর জলসায় সারাটা দিন বয়ে গেল। সেই দিন সেই রাজ্যে কেউ দুঃখী ছিল না, একমাত্র মৎস্যকুমারী ছাড়া। তার একমাত্র চিন্তা যে তার মৃত্যুদিন এগিয়ে আসছে। এই সুন্দর পৃথিবী থেকে তাকে চিরদিনের মতো বিদায় নিতে হবে। যে পৃথিবীকে ভালোবেসে, যে পৃথিবীর মানুষকে ভালোবেসে সে সুখী হতে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল, যার জন্য এত অভিশাপ মাথায় নিয়েও সে এখানে এসেছিল, কিন্তু কিছুই হলো না। তাকে যেতেই হবে। ঠিক হলো সেই রাত্রেই বরকনে যাত্রা করবে। ফুলে ফুলে জাহাজ সাজানো হলো। বারবার কামানে তাদের যাত্রা ঘোষণা করা হতে লাগলো।
নানা বর্ণের পতাকা জাহাজে তোলা হলো। বাতাসে সেগুলো পতপত করে উঠছে। জাহাজে বরকনেকে সম্বর্ধনা জানাবার জন্যে মুক্ত বসানো দামি দামি কার্পেট পাতা হতে লাগলো। বাজনাদারেরা বাজনা বাজাতে লাগলো। সখীবৃন্দ সেই জাহাজে নাচছে। সে এক অপূর্ব দৃশ্যের মধ্যে বরকনে সেই জাহাজে এসে রাজসিংহাসনে বসলেন। জাহাজ চলতে শুরু করল। হালকা হাওয়ায় জাহাজটা দুলতে দুলতে গভীর সাগরের দিকে ভেসে যেতে লাগলো। ধীরে ধীরে রাত গভীর হলো। জাহাজের বাতিগুলো সব জ্বেলে দেওয়া হয়েছে। নাবিকেরা তখনও আনন্দ নৃত্য করছে। মৎস্যকন্যা জাহাজের এক কোণে দাঁড়িয়ে সব দেখতে লাগলো। তার প্রথম দিনের কথা মনে পড়ছে, যেদিন জাহাজে ঝড় উঠেছিল, যেদিন জাহাজটা ডুবে গিয়েছিল এবং সে নিজের জীবন বিপন্ন করে এই রাজপুত্রকে বাঁচিয়েছিল। সে আকাশের দিকে তাকালো। আজকেও পশ্চিম কোণে মেঘ জমেছে, কিন্তু ঝড় কি উঠবে? মৎস্যকন্যাকে নাচের জন্য আমন্ত্রণ জানানো হলো। মৎস্যকন্যা জীবন মরণ পণ করে নাচ শুরু করলো। এমন আবেদনপূর্ণ নাচ সে আগে কখনো নাচেনি। রাজহাঁস সাগরে যেমন ভেসে বেড়ায়, ঠিক তেমন করে সে সারা জাহাজে নাচের আসরে ভেসে বেড়াতে লাগলো। এই নাচের সময় তার মনে হচ্ছিল যে কে যেন তার সমস্ত পায়ে ছুরি দিয়ে আঘাত করেছে। তার দুপায়ে রক্ত ঝরছে। সাগর ডাইনির কাছ থেকে সে এই অভিশাপ নিয়েই পৃথিবীতে এসেছিল। ভেবেছিল রাজপুত্রের মন জয় করে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, সে অমর আত্মার অধিকারিণী হতে পারবে। কিন্তু সবই আজ ব্যর্থ হতে চলেছে। তার জীবনে আজকের রাতটাই শেষ রাত, তারপর মৃত্যুতে বিলীন। অসম্ভব যন্ত্রণা নিয়েও সে সমস্ত জাহাজে নেচে বেড়াতে লাগলো, কারণ এ যন্ত্রণার চেয়েও আজ তার মানসিক যন্ত্রণা অনেক বেশি, অনেক হৃদয় বিদারক। সে জানে আজ রাতেই রাজপুত্রের সঙ্গে তার শেষ সাক্ষাৎ, যার জন্যে সে তার বাবার রাজপ্রাসাদ এবং বোনদের ত্যাগ করেছিল, তার সুমিষ্ট কণ্ঠস্বরকে দান করেছিল এবং প্রতিদিন নাচের সময় পায়ে অসম্ভব যন্ত্রণা অনুভব করেছিল এবং এখনো করছে। কিন্তু তখন সে কল্পনাও করতে পারেনি যে শেষে তার ফল এই দাঁড়াবে। মৎস্যকন্যার চোখে আবার নতুন করে পানি আসতে লাগলো। গভীর রাত পর্যন্ত এইভাবে নাচ চলতে লাগলো। পরে এক সময় ক্লান্ত হয়ে সকলে থামল। রাজপুত্র রাজকুমারীর হাত ধরে কেবিনে বিশ্রাম নিতে গেলেন। সকলে যে যার কেবিনে চলে গেল। মৎস্যকন্যা একা জাহাজের ডেকে দাঁড়িয়ে। রাত গভীর থেকে গভীরতর হতে লাগলো এবং একসময় রাত ফুরিয়ে আসলো। ধীরে ধীরে পূবের আকাশ ফর্সা হতে শুরু করেছে। সে জানে সূর্যের আলো ফুটলেই সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। শীতল মৃত্যু তাকে আচ্ছন্ন করবে। সে গভীর সমুদ্রের দিকে তাকালো এবং নিজের বোনেদের সেখানে ভাসতে দেখতে পেল। সে দেখল তাদের মুখও তারই মতো পাংশুটে ও বিবর্ণ। তারাও আজ অত্যন্ত দুঃখিত। তাদের সুন্দর কালো চুল বাতাসে উঠছে না, সেগুলো তারা কেটে ফেলেছে। মৎস্যকন্যা অবাক হয়ে তাদের দিকে তাকালো। তারা কাছে এসে বলল, আমরা আমাদের সুন্দর চুল কেটে সাগর ডাইনিকে উপহার দিয়েছি। তার কাছে আমাদের একটি মাত্র অনুরোধ, সে যেন আজকে রাতটা তোমাকে বাঁচিয়ে রাখে। সে আমাদের চুলের পরিবর্তে একটা ধারালো ছুরি দিয়েছে তোমাকে দেবার জন্যে। সাগর ডাইনির উপদেশ হচ্ছে, তুমি সূর্য ওঠার আগেই এই ছুরি রাজপুত্রের বুকে আমূল বিদ্ধ করবে। তার তাজা এবং গরম রক্ত তুমি দুপায়ে ভালো করে মাখবে। তাহলে তোমার দুপা তৎক্ষণাৎ খসে পড়বে এবং তোমার শরীরে আবার আগের মতো সুন্দর একটি মাছের লেজ গজাবে। তুমি আবার মৎস্যকন্যাতে রূপান্তরিত হতে পারবে। আমাদের মধ্যে ফিরে এসে আবার 300 বছর বাঁচতে পারবে। তা না করলে তুমি সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মৃত্যুমুখে পতিত হবে এবং পুঞ্জ পুঞ্জ ফেনায় পরিণত হবে। তোমার জীবনে এ অভিশাপ। কাজেই তুমি যদি বাঁচতে চাও তবে আর দেরি করো না। সূর্য ওঠার আগেই তোমাকে নতুবা রাজপুত্রকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের মতো দাদিও তার সমস্ত সাদা চুল ওই ডাইনি বুড়িকে অর্পণ করেছে, শুধুমাত্র তোমাকে ফিরে পাবার জন্যে। দেরি করো না, চুপ করে বসে থেকো না।
আমাদের হাত থেকে এই ছুরিটা নাও। দেখছো না পূবের আকাশ লাল হয়ে উঠছে, আর একটু পরেই সূর্য উঠবে এবং তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। নাও ছুরিটা ধরো। মৎস্যকন্যার বোনেরা তার হাতে ছুরিটা ধরিয়ে দিয়ে সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। কেউ দেখতে পেল না, কেউ জানতেও পারল না যে কি ঘটে গেল। মৎস্যকন্যা ছুরি হাতে ধীর পায়ে রাজপুত্রের কেবিনে প্রবেশ করল। দেখল রাজকন্যার বুকে মাথা রেখে রাজপুত্র অঘোরে ঘুমাচ্ছে। সে নিচু হয়ে রাজপুত্রের কপালে একটি সুন্দর চুম্বন রেখা এঁকে দিল। তারপর আকাশে তাকালো, যেখানে সূর্যের আলো ফুটে উঠছে, আর একটু পরেই সারা পৃথিবীতে আলো ছড়িয়ে পড়বে। মৎস্যকন্যা একটু অন্যমনা হয়ে দাঁড়িয়ে রইল, তার হাতের ছুরিটার দিকে তাকালো। তারপর আবার দৃষ্টি ফেরালো রাজপুত্রের দিকে। তখন রাজপুত্র ঘুমের ঘোরে আপন মনেই রাজকন্যার নাম ধরে ডাকছিল। মৎস্যকন্যা তার হাতের ছুরিটা শক্ত করে ধরেও কেমন যেন দাঁড়িয়ে গেল। রাজপুত্রের সুন্দর মুখের দিকে তাকিয়ে তার হাত আলগা হয়ে আসতে লাগলো। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে এলো, ছুরিটা পানিতে ফেলে দিল এবং নিজে ডেক থেকে সাগরে লাফিয়ে পড়ল। তারপর তার কপালে যা লিখন ছিল তা ঘটতে লাগলো। সে ধীরে ধীরে পুঞ্জ পুঞ্জ ফেনারাশিতে রূপান্তরিত হতে লাগলো। সমুদ্রের বুক বেয়ে বেয়ে সূর্য আকাশে উঠে এলো এবং তার আলো সারা সমুদ্রে ছড়িয়ে পড়ল। মৎস্যকন্যা মৃত্যুর যন্ত্রণা একটুও অনুভব করতে পারেনি। সে সূর্যের আলোতে ধীরে ধীরে ফেনারাশিতে রূপান্তরিত হয়ে ভাসতে ভাসতে জাহাজের কাছে চলে আসলো। আবার পর মুহূর্তে বিশাল ঢেউয়ের আঘাতে টুকরো টুকরো হয়ে ভেসে চলে যেতে লাগলো। সে সূর্যের আলোর সঙ্গে কথা বলতে লাগলো, পৃথিবীর নানা প্রাণী ও পাখিদের গান শুনতে লাগলো, তাদের ভাষা বুঝতে শিখল। তাদের ভাষা ও গান যে এত মিষ্টি সে কথা আগে সে কল্পনাও করতে পারেনি, কারণ পৃথিবীর মানুষ কোনোদিনও এদের কথা, ভাষা বা গান বুঝতে পারে না। সে নিজেও কোনোদিন পারেনি, কিন্তু এখন পারে। এখন তাদের ভাব, ভাষা ও গানের মর্ম ও অর্থ তার কাছে পরিষ্কার। মৎস্যকন্যা দেখল যে সে বাতাসের কথা বুঝতে পারছে এবং তার শরীরটা পুঞ্জ পুঞ্জ ফেনা থেকে শুকিয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। মৎস্যকন্যা বাতাসে মিলিয়ে যেতে যেতে বলতে লাগলো, এ আমি কোথায় যাচ্ছি? তার গলার স্বর তার নিজের কাছেই এত সুমিষ্ট মনে হতে লাগলো যে পৃথিবীতে কোনো কিছুর সঙ্গেই এর তুলনা চলে না। বাতাসকন্যারা বলল, মৎস্যকন্যার আত্মা তখনই অমর হতে পারে যদি পৃথিবীর কোনো মানুষ তাকে গ্রহণ করে, ভালোবেসে কাছে টেনে নেয়, তবে। সুতরাং মৎস্যকন্যাদের অমরত্ব নির্ভর করছে অপরের ইচ্ছার উপর। অপরের ইচ্ছা না করলে এই কাজ সম্ভব হয় না। কিন্তু বাতাসকন্যারা, যদিও তারা অমর নয়, তবুও তাদের সৎ ও মহৎ কাজের জন্যে এক হিসাবে অমর বলা যায়। আমরা আমাদের ইচ্ছা অনুসারে দেশে বিদেশে ঘুরে বেড়াতে পারি। ঠান্ডা দেশ থেকে যে কোনো সময়ে গরম দেশে গিয়ে সে দেশ শীতল করতে পারি এবং পৃথিবীর অনেক মানুষকে, অনেক শিশুকে গরমের হাত থেকে বাঁচাতে পারি। আমরা দেশে দেশে ফুলের গায়ে হাওয়া লাগিয়ে তাকে ফুটিয়ে তুলতে পারি, গন্ধ ছড়াতে পারি, মানুষের ক্লান্ত মন ও দেহকে তাজা করে তুলতে পারি। এইভাবে আমরা 300 বছরেরও বেশি পৃথিবীতে ঘুরে বেড়াতে পারি এবং সমস্ত মনুষ্য জাতির মনে আনন্দের খোরাক জুগিয়ে তাদের শরীর শীতল করে অমরত্ব লাভ করতে পারি। শোনো মৎস্যকন্যা, তুমি সারাটা জীবন পরিশ্রম করেছ, সুতরাং আগামী 300 বছর পরে তুমি আমাদের মতোই অমরত্ব লাভ করবে বলে আমরা আশা করি। মৎস্যকন্যা সে কথা শুনে তার পানিতে ভরা চোখ দুটো তুলে উজ্জ্বল সূর্যের দিকে তাকালো। সমুদ্রে জাহাজটা তখনও এগিয়ে যাচ্ছে। মৎস্যকন্যা দেখল রাজপুত্র ও রাজকন্যা মুক্তোর মতো দেখতে সমুদ্রের ফেনারাশির দিকে তাকিয়ে আছে, যে ফেনারাশি ঢেউয়ের দোলায় দুলতে দুলতে ওই জাহাজের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে। কিন্তু ওরা জানে না যে মৎস্যকন্যা আর সমুদ্রের সেই ফেনারাশির সঙ্গে মিশে নেই। সে এখন প্রকৃতির বাতাস হয়ে
বাতাস কন্যাদের সঙ্গে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। মৎস্যকন্যা তখন বাতাস হয়ে ওই জাহাজে চলে গেল এবং রাজকন্যার সুন্দর কপালে একটি মিষ্টি চুম্বন রেখা এঁকে দিয়ে রাজপুত্রের গায়ে শীতল বাতাস ছড়িয়ে দিতে লাগল। তারা কিন্তু মৎস্যকন্যার এই সব কাজের কথা কিছুই জানতে পারল না। পরে মৎস্যকন্যা তার বাতাস বন্ধের সঙ্গে মিশে গিয়ে রক্তিম মেঘের আড়ালে ঘুরে বেড়াতে লাগল। তারপর সমস্ত বাতাস বন্ধের ডেকে এনে জাহাজের পালে বাতাস লাগিয়ে লাগিয়ে রাজপুত্রের যাত্রাপথকে ত্বরান্বিত করবার চেষ্টা করতে লাগলো, যাতে রাজপুত্র রাজকন্যাকে নিয়ে তাড়াতাড়ি তার নিজের রাজ্যে পৌঁছে যেতে পারে। রাজপুত্রের কষ্ট কমাবার জন্যই মৎস্যকন্যার এই প্রচেষ্টা। মৎস্যকন্যা জাহাজের পালে হাওয়া লাগাতে লাগাতে বাতাস কন্যাদের বলল, আমরা এইভাবে মানুষের সেবা করতে করতে 300 বছর পরে একদিন নিশ্চয়ই স্বর্গরাজ্যে পৌঁছে যাব। মৎস্যকন্যার এই কথা শুনে বাতাস কন্যাদের একজন বলল, আমরা তার আগেও পৌঁছে যেতে পারি, কারণ আমরা অদৃশ্য বাতাস হয়ে প্রতিদিন মানুষের ঘরে ঘরে চলে যাব। সেখানে হয়তো কোনো সুন্দর শিশুকে দেখতে পাব, যে শিশু তার পিতামাতার ভালোবাসার পাত্র এবং গর্বের বস্তু। আমরা তার গায়ে হাত বুলিয়ে দেব, তার ক্লান্ত শরীরে আমাদের ঠান্ডা বাতাস লাগিয়ে তার ক্লান্তি দূর করে দেব, তার শরীর জুড়িয়ে দেব। সে তখন আনন্দে নেচে উঠবে, আমাদের সঙ্গে খেলা করবে। আমরা যদি তার মুখে হাসি ফোটাতে পারি, তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের ওপর খুশি হবেন এবং আমাদের 300 বছর সময়ের নিশ্চয়ই কিছু অংশ বাদ দিয়ে দেবেন। তাতে আমাদের স্বর্গরাজ্যে পৌঁছাবার সময় এগিয়ে আসবে, ত্বরান্বিত হবে। কিন্তু আমরা যদি কোনো বাড়িতে দুষ্টু ছেলের সাক্ষাৎ পাই এবং তাকে কোনো প্রকারেও শান্ত করতে না পারি, তখন স্বভাবতই আমাদের চোখ পানিতে ভরে উঠবে। আমরা আমাদের কাজে ব্যর্থ হব এবং তাতে আমাদের প্রতিটি বিন্দু চোখের পানি আমাদের চলার পথকে আরও পিচ্ছিল করবে, দীর্ঘায়িত করবে এবং আমাদের শিক্ষা গ্রহণের সময় আরও বৃদ্ধি পাবে। স্বর্গে পৌঁছবার দিন আরও পিছিয়ে যাবে। ফলে আমাদের বাতাস হয়ে আরও দীর্ঘদিন মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে, অভিশাপের প্রায়শ্চিত্ত করতে হবে। ধন্যবাদ।